সাব্বির আহমেদ স্যারকে রিকোয়েস্ট করব যে আমাদের সেমিনারটি শুরু করার জন্য। স্যার, আপনি কাইন্ডলি আপনার পরিচয়টা একটু দিবেন, আপনার গ্রাজুয়েশন কোথা থেকে এবং কি করছেন কোথায়, টোটাল একটু এটা দিবেন, হ্যাঁ, তাহলে অডিয়েন্সের জন্য সুবিধা হবে। আসসালামু আলাইকুম সবাইকে। আমি সাব্বির আহমেদ। আমি প্রিম ইউনিভার্সিটি থেকে বিএসসি কমপ্লিট করছি। আর আমি বর্তমানে চুয়েটে এনার্জি টেকনোলজিতে এমএসসি তে আছি। আর বলতে গেলে হচ্ছে কি, আমি আরএসসি, নিরাপন, এই অডিটের যে কাজগুলো আছে, আমি দীর্ঘ 5 বছর ধরে এই অডিটের কাজগুলোর সাথে জড়িত আছি। তো এই তার রেফারেন্সে বিভিন্ন ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে কাজের এক্সপিরিয়েন্স আছে। তো আজকে আমি আজকে আমি আপনাদের সেমিনারটা নিব হচ্ছে যে আমাদের এই বেসিক অটোক্যাডের উপরে আমাদের যেই অডিটের যে কাজগুলো হয়, যে ডকুমেন্টগুলো তৈরি করতে হয়, তার মেজরিটি কিছু ডকুমেন্ট আমাদের করতে হয় হচ্ছে ক্যাডে ডিজাইন করে তারপর আমাদের সাবমিট করতে হয়। তো এই জন্য ফ্যাক্টরিতে ক্যাডের গুরুত্বটা আসলে অনেক বেশি। যারা সাধারণত ফ্যাক্টরিতে কেরিয়ার করতে চায় তাদের একদম প্রাইমারি লেভেলের হচ্ছে যে সবাই চায় হচ্ছে যে মানে ক্যাডটা যাতে জানা থাকে। বেশি কথা বলবো না, আমি স্ক্রিন শেয়ার করে আমার ওই স্লাইডটা শুরু করতে চাচ্ছি। তো সবার প্রথমে হয়তো বা অনেকের অনেক কোশ্চেন থাকতে পারে। তো আমি কথা বলার মাঝে কেউ একজন নোটবুক দিয়ে তার এই কোশ্চেনগুলো লিখে রাখতে পারেন, অথবা স্লাইড নাম্বারটা লিখে রাখতে পারেন যে এই প্রবলেমগুলা, এই জিনিসগুলো। আর যেহেতু আমাদের সেমিনারটা শেষ হওয়ার পরে ফাইনালি আমি সবাইকে একটা সুযোগ দিব যে আপনারা আপনাদের মতো করে যা যা কোশ্চেন আছে, যেটা কথা বলার আছে ওইটা বলতে পারেন। তো আমি মোটামুটি শুরু করতেছি। তো সবার প্রথমে হচ্ছে যে কি, হোয়াট ইজ অটোক্যাড? অটোক্যাডটা কি? অটোক্যাডটা হচ্ছে কি, একটা ডিজাইন সফটওয়্যার যা দিয়ে আমরা 2D এবং 3D ডিজাইন করতে পারি। তো এই অটোক্যাডটা ডেভেলপ করছে হচ্ছে অটোডেস্ক। আর অটোডেস্কটা হচ্ছে ইউএস বেসড কোম্পানি। ইন্ট্রোডিউস অফ অটোক্যাড। তো অটোক্যাডের আসলে ইন্ট্রোডিউস বলতে এইটাই যে আমরা এই যে যেই সফটওয়্যারটা দিয়ে আমরা কাজ করতেছি, এই সফটওয়্যারটা কিন্তু একদম ওয়ার্ল্ড ওয়াইড ইন্ডাস্ট্রিতে সব জায়গায় কাজ করা হয়। এবং এটা দিয়ে 2D 3D সব মডেলিংই করা হয়। প্রায়োরিটি বেসিস যদি বলা হয়, 2Dটাই বেশি করা হয়। আর আমাদের ইলেকট্রিক্যালের ক্ষেত্রে মানে বেশি কাজটা আসলে 2Dতে করা হয়। কিছু কিছু ডিজাইন আছে যে হয়তো বা 3Dতে লাগে, ওইটা হচ্ছে ওই যে এলপিএস এর আইসোমেট্রিক ডিজাইন যখন দেখানো লাগে তখন লাগে। এগুলো হচ্ছে বেসিক কথাবার্তা যে আমাদের হিস্ট্রি অফ অটোক্যাড। অটোক্যাড প্রথম 1982 সালে আসে, প্রথম যে ভার্সনটা আছে। এরপর আস্তে আস্তে আপডেট হয়। এরপরে আসে হচ্ছে যে 1990 সালে। এরপরে 2000। তো এইগুলো হচ্ছে হিস্টোরিটা। হিস্টোরিটা সম্পর্কে এখানে ডিটেলসটা দেওয়া আছে। তো এবার আসি যে অটোক্যাডের অল্টারনেটিভ যে ডিজাইন সফটওয়্যার গুলো আছে এগুলা কি। যেমন আমরা অটোক্যাডের ডিজাইন না করি, কি দিয়ে ডিজাইন করতে পারি? যেমন ই প্ল্যান আছে। ই প্ল্যানটা সাধারণত হচ্ছে কি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের বেশি ইউজ করা হয়। এটা ওয়ান কাইন্ড অফ একটা ডিজাইন সফটওয়্যার অটোক্যাডের মতোই। এই সফটওয়্যারটা দিয়ে আমরা এই যেমন অটোক্যাডে যেরকম আমরা একটা যে কোনো কিছু ডিজাইন করতে পারতেছি, ই প্ল্যানে এটা করা যায়। তবে মেকানিক্যালের কিছু 3D ডিজাইন আছে, ওই ডিজাইন গুলো করতে ই প্ল্যানটা অনেক হেল্পফুল। তারপর হচ্ছে ডিজাইন স্পার্ক। এটাও হচ্ছে যে এটাও ওয়ান কাইন্ড অফ হচ্ছে ওই মেকানিক্যাল বেসড একটা সফটওয়্যার। এগুলো মেকানিক্যাল যে ডিজাইন গুলো করা লাগে হেভি, ওই জিনিসগুলো যেটা করতে হয় থ্রি ডির ক্ষেত্রে বেশিরভাগ। তারপর যে ক্যাটসিমো যেটা আছে, এটা আমাদের ইলেকট্রিক্যাল অটোমেশন এই জিনিসগুলোতে লাগে। যে আমাদের অটোমেশন অনেক সময় দেখা যায়, অথবা পিএলসি তে, পিএলসির ডিজাইনে অনেক আইকন গুলা, সিম্বল গুলো একটু ডিফারেন্ট। তো ওগুলা করার জন্য এই সফটওয়্যারটা লাগে। আচ্ছা, হোয়াই লার্ন অটোক্যাড? আমরা আসলে অটোক্যাডটা কেন শিখবো? প্রথম হচ্ছে প্রফেশনাল ডেভেলপমেন্ট। আমরা যে প্রফেশনাল প্ল্যাটফর্মে কাজ করি ওইখানে অবশ্যই সব মানে বেশিরভাগ ইঞ্জিনিয়ারদের যে জানতে হয় যে অটোক্যাড, যে বেসিক অটোক্যাডটা যাতে অ্যাটলিস্ট জানে। সে সিভিল হোক, মানে সে যে ইঞ্জিনিয়ারই হোক, যাতে তার যে কোনো একটা ডিজাইনের প্ল্যানিংটা সে ক্যাডে করতে পারে। যে আমার একটা বিরাট এরিয়া, এই এরিয়াতে আমি এই জায়গায় সাবস্টেশন রুম দিব, এই জায়গায় একটা কম্প্রেসার রুম দিব, বয়লার রুম দিব, আমার বিল্ডিং হবে এরকম, আমার এইখানে আমি এই ফ্লোরটা দিব, এই ফ্লোরে এই কাজ করব, এই মেশিনটা বসাবো। এই যে লেআউটের প্ল্যানিংটা, যে একটা আমার এই লেআউটে আমার কয়টা মেশিন বসবে, তারপর আইস মার্ক গুলা কিরকম থাকবে, এই যে ওভারঅল যে ভিউ গুলা আমরা যদি কারো কাছে প্রেজেন্ট করতে চাই, যে আমি অ্যাজ এ সিনিয়র হিসেবে যদি কোনো জুনিয়রকে যদি বুঝাইতে চাই, আমার অবশ্যই ক্যাডে ডিজাইন থাকলে খুব ইজিলি আমি বুঝাইতে পারবো। এবং কোনো সিনিয়রকে যদি আমি আমার যে রিপ্রেজেন্ট করতে চাই, যে আমার এখানে এই বিষয়গুলো আমি চাচ্ছি, আমার এই মেশিন গুলা এখানে লাগবে, আমার এই লেআউটটা এরকম হইতে হবে, সাবস্টেশন বিসি প্যানেল এখানে, এলটি প্যানেল এখানে, ট্রান্সফরমার এখানে, তাহলে আমরা খুব একটা ইজিলি প্ল্যানিং করে
ওই প্ল্যানিং অনুযায়ী আমরা কাজটা করতে পারবো। তো আমাদের নিজেদের প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য এই অটোকেটার আসলে অনেক বেশি গুরুত্ব। এরপর হচ্ছে ক্যারিয়ার অপরচুনিটি। অবশ্যই ক্যারিয়ার অপরচুনিটি যেমন বর্তমান হচ্ছে যে কোনো ফ্যাক্টরি একটি মোটামুটি ভাবে ইঞ্জিনিয়ারদের একটা বেসিক ক্যাড হলো তাতে যাতে জানা থাকতে পারে এই রিকোয়ারমেন্টটা দিয়ে দেয়, যাতে তারা যেই কোনো কাজ করতে গেলে, যেই কোনো তাদের রিকোয়ারমেন্ট থাকলে, প্ল্যানিং করতে গেলে, যে যে আরেকজনকে যাতে হায়ার করা না লাগে, তার মাধ্যমে যাতে সে সহজে কাজটা গুছায় ফেলতে পারে। আবার যেমন কনসালটেন্ট ফার্ম যেগুলো আছে, এই যে ফ্যাক্টরিতে যে আরএসসি নিরাপনের অডিট হয়, ব্র্যান্ডের অডিট হয়, বিভিন্ন প্রকারের যে অডিট গুলো হয়, এগুলোর যে ডকুমেন্টারি গুলো আমাদের সাবমিট করতে হয়, যে এসএলডি, ইএলডি, এলপিএস, ফায়ারের ডিটেকশন প্রোটেকশন, তা বিল্ডিং এর আর্কিটেকচারাল ডিজাইন, 3D ভিউ, এই যতগুলি করতে হয় এগুলো কিন্তু মোটামুটি ভাবে ক্যাডে ডিজাইন করে। তো এই জন্য কনসালটেন্ট ফার্মগুলো যারাই জব করে তাদের কিন্তু মাস্ট একটা ক্যাড, বেসিক না খুব ভালো লেভেলের একটা ক্যাডে পারতে হয়। তো কেরিয়ার অপরচুনিটির ক্ষেত্রে ক্যাডের কিন্তু অনেক বেশি গুরুত্ব। আমরা যত বেশি ক্যাডে বেশি এক্সপার্ট হব, আমরা ওই ওই জবে অফার পাওয়ার প্রায়োরিটি আমাদের তত বেশি থাকবে। এরপর আসছে যে হায়ার স্যালারি, যেমন কি যে আমি এক জায়গায় ইন করতেছি, আমার একটা স্যালারি ওরা তো ধরতেছে যে 30, 40, 50 যা ধরার ধরতেছে, কিন্তু আমার যখন একটা এক্সট্রা কারিকুলাম যেটা আমার থাকবে, যে আমি অটোক্যাডটা পারি, আমি এটা সম্পর্কে একটা ভালো আইডিয়া আছে, তখন কিন্তু আমি ইজিলি ওই কন্ডিশনে অ্যাটলিস্ট 5,000 টাকা বেশি চাইতে পারবো। এটা খুব নর্মালি চাওয়া যায়। যে বিএসআরএম হোক, কেএসআরএম হোক, এগুলাতে অনেক ইঞ্জিনিয়ারদের আছে এত বেশি হাই অটোক্যাডের কাজটা জানা লাগে না। কিন্তু যখন আমি বেসিকটা জানা থাকি, সে যখন একটা কোনো একটা আমার কাজ দিতে যাচ্ছে, আমি প্ল্যানিং করতে চাইলে আমি আমার মতো ডিজাইন করে একটা প্ল্যানিং করতে পারতেছি। তো যেই কারণে আমি কিন্তু চাইলে একটা কি বলতে হায়ার স্যালারি আমি একটা ডিমান্ড করতে পারি যে না এটা আমার লাগবে। আর ভালো পরিমাণ ক্যাট যদি আমরা কাজটা পারি তাহলে স্বাভাবিক আরো বেশি ডিমান্ড করতে পারবো। এরপর সে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার রেসপন্সিবিলিটি, একটা ফ্যাক্টরি ইলেকট্রিশিয়ানের রেসপন্সিবিলিটি কি থাকে, যে ইনস্টলেশনের কাজ করে, ফ্যাক্টরিতে মেনটেন্সের কাজ করে। তো ইনস্টলেশনের এই যে যে কাজগুলো আছে, যে সাবস্টেশন হোক, জেনারেটর হোক, যে আমি একটা জেনারেটর বসাবো, জেনারেটরটা বসানোর পর তার চারপাশে আমার কি পরিমাণ জায়গা থাকবে, এরপর আমি একটা ট্রান্সফর্মার বসাবো, তার চারপাশে কি পরিমাণ জায়গা থাকবে, প্যানেলের চারপাশে কি পরিমাণ জায়গা থাকবে, প্যানেলটা ফ্লোর থেকে কতটুকু উপরে হবে, কেবলের লেইংটা কোন দিকে হবে, কিভাবে আমার কাজটা করলে যে ইনস্টলেশনটা আমরা করতেছি এটা একটা স্মার্ট ইনস্টলেশন হবে, যেটা সেকেন্ড বার আর কোনো আমাদের বছরের পর বছর যাওয়ার পরে চেঞ্জ করা লাগতেছে না। এই ওভারঅল প্ল্যানিং গুলো কিন্তু আমরা ক্যাডে খুব সুন্দর করে করতে পারবো। এরপর যেটা আছে যে মেনটেনেন্স, যে রুটিন চেক, থার্মোগ্রাফি টেস্টিং, এগুলো যে আমাদের থার্মাল, আইআর, ইআর ফ্যাক্টরিতে যে টেস্ট গুলো আছে, এগুলোর কথা। এবার ডিজাইন পার্টে তো এই যে এসএলডি, এলপিএস, সাবস্টেশন ডিজাইন, এগুলার যে আমরা একটা ডিজাইনের প্ল্যানিং করতে যাই, যে আমরা একটা প্যানেল, এখানে কয়টা ব্রেকার লাগবে, কি কেবল লাগবে, তো কত আর এম এর কেবল লাগবে, কত এম্পিয়ারের ব্রেকার লাগবে, তার বাসবারের সাইজটা কত, এটা আমরা শুরুতে কিন্তু করতে পারি না, কিন্তু যখন ক্যাডে ডিজাইন করি তখন কিন্তু আমরা খুব সহজে, যে লোডের রেফারেন্সে আমরা ব্রেকার, ব্রেকার রেফারেন্সে কেবল, কেবলের রেফারেন্সে বাসবার, বাসবারের রেফারেন্সে আবার আমরা ওই যে সরি ওই ব্রেকারের রেফারেন্সে হচ্ছে কি আমরা কেবল, এরপর হচ্ছে টোটাল রেটের রেফারেন্সে মেইন ব্রেকার, ওই মেইন ব্রেকার রেফারেন্সে আবার বাসবার, আবার ওই মেইন ব্রেকার রেফারেন্সে আমরা কেবল সিলেকশন করে খুব সহজে কিন্তু একটা অ্যাসেম্বলি তৈরি করতে পারি। যখন আমাদের অ্যাসেম্বলিটা তৈরি হয়ে যায় তখন কিন্তু আমরা খুব সহজে বুঝতে পারি যে এখানে আমাদের কি পরিমাণ কেবল লাগতেছে, কি পরিমাণ ব্রেকার লাগতেছে, এবং আমাদের কতটুকু বড় প্যানেলটা লাগতেছে। তো আবার ওই যেমন প্যানেলটা যখন আমরা ডিজাইন করি, যে ব্রেকারগুলো আমরা কোন পজিশনে বসাবো, বাসবারটা কোন পজিশনে বসাবো, ওইটার একটা ডিজাইনের নাম আছে যে জিএ ডায়াগ্রাম, জেনারেল অ্যারেঞ্জমেন্ট ডায়াগ্রাম। ওইটাও কিন্তু আমরা অটোক্যাডে করি। তারপর আছে এলপিএস, যে লাইটিং প্রোটেকশন সিস্টেমের যে কাজগুলো আমরা আছে, যে আমরা ছাদে যেটা ইনস্টল করি, যে আমরা 25 ফিট পর পর করলে আমাদের কয়টা এয়ার টার্মিনাল লাগতেছে, ডাউন কন্ডাক্টর কোনটা লাগতেছে, আমরা আর্থ পিট গুলো, বোরিং গুলো কোথায় করব, কোন এরিয়াগুলো আমাদের স্পেস খালি আছে, আমরা ওভারঅল একটা প্ল্যানিং করতে পারতেছি ক্যাডে যদি কাজ করি। সাবস্টেশন লেআউট, যেটা বললাম যে সাবস্টেশনটা লেআউট, আমি ট্রান্সফরমারটা কোন দিকে বসাবো, তারপর তার আগে যে আমরা বিসিবিটা বসাচ্ছি, এইচটি ভিতর দিয়ে যে ঢুকবে, বিসিবিটা কোন দিকে বসাইলে, কেবলটা কোন দিক দিয়ে ঘুরাইয়া টানলে আমাদের খুব ইজিলি ভাবে, মানে আমাদের এখানে মেনটেনেন্স যাতে ইজি হয়, প্ল্যানিংটা আমরা করতে পারবো। আচ্ছা, এবার আসি যে ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল ডকুমেন্ট ফর অডিট। আমাদের ইলেকট্রিক্যালে ডকুমেন্ট অডিটের জন্য ইলেকট্রিক্যালে কি কি ডকুমেন্টগুলো লাগে, এগুলো এখন আমি আলোচনা করব। সাবস্টেশন ডিজাইন লেআউট, যে আমরা সাবস্টেশন ডিজাইন লেআউটে আমরা দেখতে পারি যে যে আমাদের চারপাশে, যে আমাদের একটা ট্রান্সফরমার হোক, প্যানেল হোক, তার চারপাশে যে 1 মিটার ক্লিয়ারেন্সটা থাকা লাগে, যে ক্লিয়ারেন্সটা আছে নাকি আমরা দেখতে পাচ্ছি। মেনটেনেন্স রেকর্ড, ওদের যে মেনটেনেন্স করতেছে, যে এখানে
ডেইলি চেকলিস্ট মেনে, যে এখানে যে পরিষ্কার করতেছে, কেবল শোগুলা দেখতেছে, পুড়ে গেলে যে লাক্স গুলা চেঞ্জ করে দিচ্ছে, এই যেগুলা চেকলিস্ট, মানে ওদের কিছু চেকলিস্ট থাকে এই ভাইয়ারদের নিরাপনের। তো ওই চেকলিস্ট অনুযায়ী যে সবগুলো আমরা মেনটেন্যান্স রেকর্ড গুলা চেক করি, ওইগুলো আবার তারপর আমরা ডকুমেন্ট আগে প্রিপেয়ার করে ওটিটা জমা দিই। সিঙ্গেল লাইন ডায়াগ্রাম ওই যেটা ব্রিফ করলাম এসএলডি। তো সাধারণত আমি নিচের কিছু স্লাইডে ওই কিছু সিঙ্গেল লাইন ডায়াগ্রাম কিভাবে ডিজাইন করে, ইলেকট্রিক্যাল লেআউট কিভাবে ডিজাইন করে, এই বিষয়গুলো আমি দেখাবো। তো সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা হচ্ছে কি, আমরা ওই যে যে একটা প্যানেল বোর্ডে কি ব্রেকার কেবল কি থাকবে এই বিষয়গুলো আমরা জানতে পারতেছি। এরপর হচ্ছে ইলেকট্রিক্যাল লেআউট ডায়াগ্রাম, এই যে আমার একটা ব্রেক প্যানেল থেকে কোন লাইটে কোন মেশিনে কেবলটা গেল, কোন লাইন দিয়ে গেল, যে কেবলটা তো অনেক পাশ দিয়ে আছে, কোন লাইন দিয়ে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কোন জায়গায় কেবল কোন জায়গায় জয়েন হয়েছে, কি হয়েছে না হয়েছে, এই সবগুলো বিষয় হচ্ছে ইলেকট্রিক লেআউট আমরা জানতে পারবো। লাইটিং প্রোটেকশন সিস্টেম, এলপিএস। এলপিএসটা হচ্ছে কি ওই যেটা বললাম, যে আমাদের যখন আমরা দেখবো যে 25 ফিট পর পর আমরা ঠিক মতো কি ইনস্টল করছি নাকি করি নাই, 100 ফিট পর পর যে আমরা প্ল্যানিং করে আমাদের রিন ইয়াতে এনএপি এর রুল অনুযায়ী যে কাজগুলো করা দরকার করছি নাকি করিনি, এটা আমরা খুব সহজে বুঝতে পারবো। লোড ক্যালকুলেশন, তারপর ওই আমরা লোড ক্যালকুলেশন করি মোটামুটি ভাবে, ব্রেকার সিলেকশন, কেবল সিলেকশন, এই কাজগুলো কিন্তু করি একদম ইনিশিয়ালি শুরু হয়েছে লোড ক্যালকুলেশন থেকে। থার্মোগ্রাফি সার্ভে রিপোর্ট, থার্মোগ্রাফি সার্ভে রিপোর্ট হচ্ছে আমাদের যে প্যানেলের ভিতরে কি পরিমাণ হিট হচ্ছে, যে আমাদের মেইন ব্রেকার হোক সাব ব্রেকার হোক, ব্রেকারের যে লাক্স আছে কেবল আছে, এগুলা কি পরিমাণ হিট হচ্ছে, ওইটা আমরা থার্মোগ্রাফি সার্ভে রিপোর্টে দেখতে পারবো। যখন দেখবো যে ব্রেকারটা অনেক বেশি হিট হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা ব্রেকারটা সহজে পরিবর্তন করতে পারবো, মানে কোনো প্রকার হ্যাজার্ড হওয়ার আগে আমরা জিনিসটা বুঝতে পারবো। আর্থ রেজিস্ট্যান্স টেস্ট রিপোর্ট, এই যে আমরা আর্থের যে বোরিং গুলা করি, আমরা আর্থের বোরিং গুলা করি যাতে আমাদের যেই এই আমাদের আর্থিং এর যে কারেন্টটা আছে এখান থেকে যাতে পাস হয়ে চলে যায়। তো এই যে বোরিংটা দিয়ে যদি পাস না হইতে পারে তাহলে তো কারেন্টটা যাবে না। তো এই জন্য আর্থ টেস্টের যে আমরা রিপোর্টটা তৈরি করি, সিস্টেম আর্থিং এর ক্ষেত্রে 1 ওহম, তারপর এলপিএস আর্থিং এর ক্ষেত্রে আমরা দেখি যে 10 ওহমের নিচে থাকতে হবে। যদি এর ভ্যালু নিচে থাকে তাহলে আমরা বলি যে আর্থ রিপোর্টটা ওকে, আর যদি দেখি যে তার উপরে থাকে তাহলে আমরা বলি যে আর্থ রিপোর্টটা কখনই ওকে না। এবার সেই ইনসুলেশন টেস্ট রিপোর্ট, ইনসুলেশন কেবলে যে ইনসুলেশন, যে কেবলে কি ইনসুলেশনে কি কন্ডিশন, বেটার নাকি যে বেশি বাজে অবস্থা না চেঞ্জ করা লাগবে, এটা আমরা ইনসুলেশন টেস্ট রিপোর্টে জানতে পারি। ট্রান্সফর্মার অয়েল টেস্ট, যে ট্রান্সফর্মার অয়েলের কোয়ালিটি এখন কি অবস্থায় আছে, ওটা ট্রান্সফর্মার অয়েল টেস্ট করলে আমরা জানতে পারি। মেশিন অ্যান্ড ইকুইপমেন্ট ইনস্টলেশন প্ল্যান লেআউট, তো আমরা এই যে যেটা বললাম যে মেশিন অ্যান্ড ইকুইপমেন্ট, আমাদের যে মেশিন গুলো আছে যে ইকুইপমেন্ট গুলো আছে তার ইনস্টলেশনের যে একটা প্ল্যান আছে, যে আমি মেশিনটা এখানে বসাবো, এই মেশিনটা এখানে বসাইলে এখানে 2টা মানুষ কাজ করতে পারবে, এইভাবে করে ঘুরতে পারবে, এখান থেকে প্রোডাক্টটা বের হবে, এখান দিয়ে ইন হবে, এই লেআউটের হোল আমরা প্ল্যানটা করতে পারি হচ্ছে এই ক্যাড। এবং এই ডকুমেন্ট গুলো আমাদের তৈরি করতে হয়। ফায়ার ডিটেকশন সিস্টেম লেআউট প্ল্যান, কেবল ট্রে অ্যান্ড ইন্টারনেট লাইন লেআউট প্ল্যান, ইলেকট্রিক্যাল সেফটি ট্রেনিং ইনিশিয়াল ডকুমেন্ট, ইনিশিয়ালি ইনিশিয়াল ডকুমেন্ট। তো আমরা এই ডকুমেন্ট গুলো সাধারণত ওডিতে সাবমিট করে থাকি। এবারে দেখি যে এবার দেখি যে হোয়াট উইল লার্ন দিস ফান্ডামেন্টাল আন্ডারস্টু বেসিক অটোক্যাড কনসেপ্ট টুলস। আমাদের ফার্স্টে আমাদের কি বেসিক যে অটোক্যাডটা আছে আর টুলস গুলা সম্পর্কে মোটামুটি ভাবে জানতে হবে। যেমন এই যে বেসিক টুলস বলতে কি বোঝাচ্ছে, যেমন এই যে এটা একটা লাইন, লাইন এটা, এটা হচ্ছে কনস্ট্রাকশন লাইন, এটা হচ্ছে যে আমার পলি লাইন। আমি যদি আমার এই অটোক্যাডের ক্ষেত্রে শুরু করি, যে ফার্স্ট আমার চিন্তা করতে হবে যে এখানের আমার এই ডিসপ্লেতে যা যা আইকন আছে সবগুলার অ্যাটলিস্ট নাম এবং কাজটা মোটামুটি ভাবে আগে জানা ট্রাই করব। যে যে কোনো ভাবে যে আমরা এখানে দিলেই হচ্ছে যে লাইন, তারপর এই লাইনের কাজটা কি, যে আমরা এখান থেকে ধরে একটা লাইন টানতে, এটা হচ্ছে আমাদের লাইনের কাজ। এরপর হচ্ছে কনস্ট্রাকশন লাইন, কনস্ট্রাকশন লাইনের আমাদের কাজটা কি, এই যে আমরা এখান থেকে যখন ধরে একটা লাইন টানতেছি আমরা কি দেখতেছি, এই যে আমাদের কনস্ট্রাকশন লাইনটাতে আমরা কি দেখতেছি, আমরা কনস্ট্রাকশন লাইনটাতে কি দেখতেছি, যে এই যে আমার এই দুইটা যে ব্লক ছিল সেটা কিন্তু একই লাইনে নাই, তারা একদম অ্যালাইনমেন্টে নাই, একই লাইনে নাই। তো এইখানের তো এইখানের
তো অটোক্যাডটা কি হইলো? আচ্ছা, আমি ফাইলটা আবার একটু অন করি, ফাইলটা অফ হয়ে গেছে। শর্ট করি। আচ্ছা, এখানে কথা হচ্ছে এখন কি ইলেকট্রিক্যাল ডিজাইন। তো প্রথমে কি বলছিলাম যে আন্ডারস্ট্যান্ড বেসিক, আমার যে টুলগুলো আছে, যে আমার যে বেসিক টুলগুলো আছে এগুলো সম্পর্কে আমার জানা থাকতে হবে। বেসিক টুল হচ্ছে এই যে এই যেগুলো সম্পর্কে আমি বললাম, এগুলো হচ্ছে আমাদের বেসিক। এই সাইডের যেগুলো আমরা দেখতেছি এবং এই যে উপরে যেগুলো দেখতেছি এগুলো হচ্ছে আমাদের বেসিক টুল। মোটামুটি ভাবে আমাদের এখান থেকে আসলে সবগুলো অত আহামরি বেশি কিছু লাগে না। যেমন এই যে লাইন টানার জন্য লাইনটা লাগে, পলি লাইন টানার জন্য আমাদের এইটা লাগে। তো এখানে আমি একটা একটা করে যেগুলো আমাদের মোটামুটি ভাবে বেশি ইম্পর্টেন্ট এগুলো সম্পর্কে ছোটখাটো ভাবে একটা ব্রিফ দিচ্ছি। ফার্স্টে লাইনটা সম্পর্কে তো বললাম যে আমরা যদি যে কোনো একটা কিছু লাইন টানতে চাই খুব ইজিলি এটা দিয়ে টানতে পারবো। ঠিক আছে, টানতে পারতেছি, ইজিলি টানতে পারতেছি। তো এখন আমরা যখন কনস্ট্রাকশন লাইন টানবো আমরা করতে পারতেছি কি যে এই লাইনটা যখন আমরা টানবো এখান থেকে আমরা দেখবো যে কি আমার এইরকম কয়েকটা ব্লক যখন আমি আঁকছি তারা কি একই অ্যালাইনমেন্টে আছে নাকি, ওইটা আমরা কিন্তু কনস্ট্রাকশন লাইন থেকে জানতে পারবো। এরপর পলি লাইনটা কি, পলি লাইনটা লাইনটা সেম, তবে ডিফারেন্স একটু আছে, এটা আমি দেখাচ্ছি। যে আমি এই যে পলি লাইনটা আমি ড্র করলাম, কিন্তু পলি লাইনটা যখন একটা আইকন মানে সিলেক্ট করতেছি সবগুলা লাইন কিন্তু সিলেক্ট হয়েছে। কিন্তু লাইনের আমি যখন একটা আইকন সিলেক্ট করতেছি শুধুমাত্র একটা একটা করে সিলেক্ট হচ্ছে। লাইন আর পলি লাইনের ভিতরে কিন্তু তফাৎ শুধু এইটুকু, এত বেশি কিছু তফাৎ না। ঠিক আছে, এখন আমরা যে একটা লাইন যে চিন্তা করলাম যে একটা লাইন টানতেছি, আমি এটা টানবো হচ্ছে যে ধরো মানে মনে করলাম যে আমি 400 ফিট, 400 লিখলাম, আবার ফিট। আবার নিচের দিকে টানলাম যে আমি চিন্তা করলাম 300 ফিট টান, 300 ফিট, এই 300 দিলাম ফিট। আবার দিলাম 300 ফিট, ইয়াতে 400 ফিট, 400 ফিট। আবার দিলাম 300 ফিট। তো এই যে আমি একটা কিন্তু যে 300 × 400 দিয়ে একটা রেক্টাঙ্গুলার মানে আয়তক্ষেত্র ড্র করে ফেললাম এই ক্যাডে। যে আমরা ওই যে যে স্কেল ধরে ধরে স্কেলিং করতে হয় আমাদের কত ফিট বাই কত ফিট, আমরা কিন্তু এইভাবে ডিজাইন করতে পারতেছি। তো সেম আমাদের এই পলিলাইনও সেম ভাবে করা যাবে। জাস্ট পলিলাইন এবং এটার ভিতর আমাদের তফাৎ থাকবে এটাই যে সিলেকশনটা, আর কিছু না। এরপর পলিগন এগুলো একটু কম ইউজ হয়। এটা হচ্ছে যে পুরোপুরি আমি একটা রেক্টাঙ্গুলার ড্র করে ফেলতে পারবো, এই বিষয়টা হচ্ছে এটা। এইটাও একটু কম ইউজ হয় এগুলো। আমরা এই যে একটা যদি আমরা অধিবৃত্ত আঁকতে চাই ওই তখন হচ্ছে যে জিনিসগুলো আমাদের লাগে, ওগুলা এরকম করে যখন আঁকতে চাই তখন আমাদের এই লাইনটা লাগে। তো এইটা হচ্ছে সার্কেল, যেটা দিয়ে আমরা হচ্ছে যে সার্কেলটা ড্র করতে পারবো, সার্কেল। এরকম করে আইকন গুলা দিয়ে এখানে আর তেমন এগুলো অত কিছু নাই। যেমন এইটা দিয়ে হচ্ছে কি এই যে হ্যাশ, এটার কাজটা হচ্ছে কি আমরা যখন এই যে আয়তক্ষেত্র যেটা আঁকলাম এটার ভিতরে আমরা চাচ্ছি কি যে পুরো একটা ব্লক করে দিতে, খালি না রেখে। তো আমি এই ব্লকটা করবো হচ্ছে হ্যাচের মাধ্যমে। এই যে এটা মিডলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি যখন ওকে দিলাম, এই যে আমার পুরোটা কিন্তু ব্লক হয়ে গেছে গা। এই ব্লকের আমি কালারটাও চেঞ্জ করতে পারবো। আচ্ছা, আমার পিসিটা একটু স্লো দিচ্ছে।
আচ্ছা, পিসিটা। তো এখন কথা হচ্ছে কি, ওই যেটা বেসিক অটোক্যাড টুলস, তো আমার ইয়াটা ক্যাটটা ঠিক হলে আমি আবার আরো কিছু টুলস গুলো দেখাবো। তো এখানে একটা আছে ক্রিয়েটিং ইলেকট্রিক্যাল ড্রয়িং ফর ভেরিয়াস অ্যাপ্লিকেশন। আচ্ছা ঠিক আছে, যে আমার এই যে ইলেকট্রিক্যাল ডিজাইন করার জন্য কি কি করা লাগছে ওই বিষয়টা। তো এইখানে আমি এত slow কেন হচ্ছে? আচ্ছা, তো আমার ইলেকট্রিক্যাল ডিজাইন করার জন্য যে ইলেকট্রিক্যাল, যেমন আমার সামনে যেটা আছে, যে এক্সাম্পল এই যে এটা আছে, এটাকে আমি কি করতে পারতেছি, কালার করতে পারতেছি বিভিন্ন কালার, ইচ্ছা মতো কালার আমি করতে পারতেছি। ঠিক আছে। আবার এই দাগটা যেটা আছে, এটার ভিতর কিন্তু কোনো, এই যে যদি আমি দাগটা এখন সিলেক্ট করি, দাগটা সিলেক্ট করার পরে এই আইকনগুলো একটু মানে নিজেদের মতো করে করলে বোঝা যাবে যে জিগজ্যাগ করা যাচ্ছে। তোর এই লেয়ারটাকে একটু মোটা করা যাচ্ছে, যদি আমি এটা মোটা করতে পারতেছি, তার মানে এটা কি আমাদের দাঁড়ালো, যে আমাদের এই উপরে যে আইকন গুলো আছে এগুলো হচ্ছে কি আমাদের যে দাগটা দিচ্ছি, আমরা এই লাইনগুলো যেটা টানতেছি, লাইনের সাইজ, কালার টালার, এই বিষয়গুলো আমরা খুব ইজিলি কন্ট্রোল করতে পারবো। এরপর আসি যে আমি যখন লাইনটা টানছি, এই যে আমি যখন লাইনটা ধরছি, ধরে যখন টানছি, এটা কিন্তু একদম সোজা যাচ্ছে। কিন্তু আমি যদি অর্থটা অফ করে দিই, তখন কিন্তু এটা কিন্তু আর সোজা যাচ্ছে না, তখন আর সোজা যাচ্ছে না, মানে আমি আমার মতো টানতে পারবো। তো অর্থ যদি অন থাকে, সে হয়তো ডান দিক থেকে সোজা, নয়তো নিচের দিকে, মানে উপরে নিচে ডানে বামে একদম সোজা যাবে। তো অর্থের কাজটা আমাদের কি দাঁড়াইলো, যে এই যে অর্থের কাজটা হচ্ছে কি তাকে স্ট্রেট রাখা। আর এই যে যে কোনো জায়গায় আমি যখন ও স্ন্যাপটা অন রাখবো, তখন আমি, এইটা হচ্ছে মেজারমেন্ট করে এইটা যে জায়গায় ধরবো, যে একটা আইকন আমাকে ওরা প্রোভাইড করে, মানে নিচ থেকে দেয়। তো ও স্ন্যাপটা যখন আমি বাদ দিয়ে দিব, তখন কিন্তু এই জিনিসটা দিচ্ছে না আমাকে, ও কিন্তু নিচ থেকে আর কম্পিউটার দিচ্ছে না। তো ও স্ন্যাপটা যখন আমি দিয়ে দিব, ও আমাকে দিবে যে এটা করো, মানে সিলেক্ট, ওই পয়েন্টটা ধরতে হেল্প করে ও স্ন্যাপ। তো আমি পয়েন্টটা সিলেক্ট করে ওদের কতটুকু ডিস্টেন্স এটা মেজার করলাম, এটা ডিস্টেন্স হচ্ছে 400 ফিট। এই ডিস্টেন্সটা আমি কিভাবে মেজার করলাম, এই যে এই আইকনটা দিয়ে, লিনিয়ার আইকনটা দিয়ে আমি ডিস্টেন্সটা মেজার করলাম। এই এই আইকনটা দিয়ে আমরা করব কি, যদি কোনো বাঁকা ডিস্টেন্স থাকে, এক্সাম্পল আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই, যে যদি আমি এরকম ভাবে অর্থ ছাড়া একটা বাঁকা লাইন টানি, এটা কত ফিট আমি তো জানি না। তো আমি যখন মেজার করব, তখন এইটা দিয়ে যখন মেজার করব, তখন ওইটার ফিট আমার কাছে একুরেটলি চলে আসবে। আশা করি মানে আইকন গুলো সম্পর্কে কিছুটা ক্লিয়ার হচ্ছেন। এখানে মোটামুটি আমাদের এগুলাই লাগে, আর অত বেশি আহামরি কিছু লাগে না। এইটা হচ্ছে যে ট্যাক্স, ট্যাক্স বার আমরা আনতে পারবো। ট্যাক্স বার এনে যে আমরা যা ইচ্ছা তা টাইপ করে, আমাদের এই যে এটা হচ্ছে মিডল, এগুলো হচ্ছে যে ওই যে আমাদের যে মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে কাজ করি, জাস্ট ওই সাইজ টাইজ সবকিছু আমরা এভাবে করতে পারবো। ঠিক আছে? যখন এটা আমরা ছেড়ে দিব, এই যে আমাদের এই টেক্সটটা এখানে উঠে যাবে। মানে ট্যাক্সের স্টাইলটাও এখানে কাজ করে, স্টাইল গুলো বিষয়গুলো হচ্ছে যে মানে ওয়ান কাইন্ড অফ একদম মাইক্রোসফট ওয়ার্ডের মতোই। আচ্ছা, তো এই আইকনটা হচ্ছে কপি। কপি আমরা কিভাবে করব, এটা ক্লিক করব, এরপর কপির উপর ক্লিক দিয়ে এটাকে যখন মুভমেন্ট করব, এই যে এখন কিন্তু সব জায়গায় মুভমেন্ট করতে পারতেছি, কিন্তু অর্থ যদি অন করে দেই, তখন কিন্তু আমার উপরে নিচে ডানে বামে ছাড়া আমি আর কোথাও মুভমেন্ট করতে পারতেছি না। অর্থর কাজ সব সময় সব জায়গায় সেম থাকবে। তো আমি যখন এটা কপি করতেছি, এই যে এটা হচ্ছে আইকন, আমি কপি করতেছি হচ্ছে এইভাবে। এরপর হচ্ছে এটা হচ্ছে মিরর, যদি মিরর করবে, উল্টাবে আমাদের যেটা আছে, অফ সাইড লাগবে না রে। এটা হচ্ছে মুভ, মুভ করতে পারতেছি আমরা, এটা হচ্ছে রোটেট, রোটেট আমরা করতে পারবো। স্কেল, আচ্ছা, স্কেলের কাজটা কি, তো আমি যখন স্কেল বলতে কি, আমার এই সাইজটা আমি বড় ছোট করতে চাচ্ছি, তখন এটা স্কেলিং করতে পারবো। তাই ফার্স্ট এর উপর আইকনে ক্লিক করব, তারপর স্কেলে ক্লিক করব, তারপর সিলেক্ট করবো পয়েন্টটা, সিলেক্ট করা হইলো। সিলেক্ট যদি করা হয়, আমরা আর এন্টার দিব, এরপর ওই দুইটা পয়েন্ট আবার সিলেক্ট করে এবার এটাকে বড় ছোট পারে আমি করতে পারতেছি। আমারটা 2007 দেখে আর এন্টার দিতে হচ্ছে, যেটা 2020, মানে 2014 পরে যারা আছে তারা কিন্তু আর এন্টারটা ক্লিক করলে মানে আর করা লাগে না, জাস্ট স্কেলিং ক্লিক করে কাজটা করা যায়। ঠিক আছে।
আর এইটার কাজ হচ্ছে, স্ট্রেসের কাজ হচ্ছে কি, আমরা অনেকগুলা লাইনকে যদি একসাথে সোজা করতে চাই অথবা একসাথে বড় করতে চাই, তাহলে হচ্ছে এটার কাজ। তো আমি এটা একটা স্যাম্পল দেখাই। আমি কিছু লাইন টানি এর জন্য। তো সাধারণত আমাদের এসএলডি তার জন্য লাগে। আমি তিনটা লাইন টানলাম, সিলেক্ট করলাম, এইটা দিলাম, এরপরে করে এই যে তিনটা লাইনকে আমি একসাথে বড় করে ফেললাম। এটার কাজটা হচ্ছে এটাই। এরপরে এগুলো আসলে কাজে লাগে, এখানে আসলে সবগুলো আইকনই আমাদের কাজে লাগে। কিন্তু কথা হচ্ছে কি, আমাদের ইলেকট্রিক্যাল ডিজাইন করার জন্য মানে যতটুকু লাগে আমি জাস্ট ওই বেসিক কনসেপ্ট গুলাই দেখাচ্ছি। তারপর হচ্ছে উপরের আইকন যেগুলো আছে এগুলো আসলে পড়লেই বুঝতে পারবেন যে করতেছে। এই যে কন্ট্রোল সেভ, এটা দিয়ে প্রিন্ট। তো প্রিন্টে আরেকটা জিনিস দেখা দিই যে ক্যাট থেকে পিডিএফ আমরা কেমন কিভাবে করি। এই প্রিন্ট অপশন আমরা যাব, গেলাম, যাওয়ার পর এই যেখানে নেমের জায়গায় আমরা কি দিব, যে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ, মানে একটা আমরা ক্যাট ফাইলকে কিভাবে পিডিএফ ফাইল করি। এখানে সিলেক্ট করব, A4, A2, A3, A4 সিলেক্ট করলাম। A4 সিলেক্ট করার পর এবার উইন্ডো ক্লিক করব। উইন্ডো ক্লিক করলে আমাদের এটা আমরা সিলেক্ট করব, যে এক্সাম্পল আমরা এই ডিজাইনটাকে পিডিএফ করব। তো এই যে সিলেক্ট করলাম, ডিজাইনটাকে আমরা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর আমরা কি দেখতে পারবো, প্রিভিউটা দেখতে পারবো যে সিলেকশনটা আমাদের কিরকম হয়েছে। এই যেমন এটা কিসে হয়ে গেছে, পোর্ট্রেটে হয়ে গেছে। আমি কিভাবে ঠিক করব, যে এখানেও কিন্তু দেখা যাচ্ছে যে এটা পোর্ট্রেটে হয়ে গেছে। এটা কিভাবে দিব, এই ল্যান্ডস্কেপ দিয়ে দিব। তো ল্যান্ডস্কেপ যখন দিয়ে আমরা প্রিভিউটা দিব, তখন কিন্তু আমাদের অ্যাকচুয়ালটা পেজের সাথে এটা কাভার করে ফেলছে। তো এই যে যখন কাভার হয়ে গেছে, এখন আমি করব কি, যে ওকে দিব, কোথায় সেভ করব সেই অপশনটা আমার কাছে আসবে। আমার পিসির একটু স্লো করতে হচ্ছে, এই জন্য একটু টাইম লাগতেছে। এখানে আমার দেখবো আমি যে ডেস্কটপে দিলাম, একটা ফাইল নাম দিলাম 01, এটা দিয়ে আমি এবার সেভ করে ফেললাম। শেষ। তো আমার এই একটা ক্যাট ফাইল আমার কিসে সেভ হয়ে গেল, পিডিএফ এ সেভ হয়ে গেল। যখন আমরা ওই 01 ফাইলটা, এই যে ফাইলটা, তো আমি করলাম কি, আমার একটা ক্যাট ফাইলকে ঠিক এইভাবে আমি কি করলাম, একটা পিডিএফ করে ফেলতে পারলাম। ঠিক আছে। তো এগুলো একদম বেসিক কনসেপ্ট, এগুলো আসলে আপনারা মানে যারাই যখন এগুলা কাজ করতে যাবেন, মানে অটোক্যাড আসলে পারার মূল থিম একটাই, আপনার বেশি বেশি কাজ করতে হবে, প্রজেক্টের কাজ করতে হবে। একটা এলপিএস ডিজাইন করেন, সাবস্টেশন ডিজাইন করেন, 10টা সাবস্টেশন ডিজাইন করেন, আপনার আইকন গুলা আমার থেকে ভালো পারবেন। তো মোট কথা হচ্ছে কি, এগুলো একটু মানে এগুলো যতটুকু মনোযোগ দিবেন, তাহলেই আশা করি কাজে দিবে। আচ্ছা, আপনারা আমি দেখতেছি চ্যাট বক্সে অনেকটা কোশ্চেন করছেন যে স্লাইডটা জুম করেন। আচ্ছা ঠিক আছে, ফাইলটা জুম করেন। ফাইলটা আসলে জুম তো যতটুকু কাজ করতে সেটা জুম করাই আছে। মেজারমেন্ট করতে হলে কি ভাই, মেজারমেন্ট, ওইটা আসলে আপনার এখানে মেজারমেন্ট করতে হলে ডাইমেনশনে যাইতে হবে। ডাইমেনশন স্টাইলে যাইতে হবে। ডাইমেনশন স্টাইলে গিয়ে আপনি এখান থেকে ইজিলি মেজারমেন্ট করতে পারবেন, যে মডিফাই দিবেন। মডিফাই দিলে আপনার এই যে প্রাইমারি ইউনিট যেগুলো আছে, এখানে আপনার যেমন আমরা এই যে ফিটে রাখছি এখানে দেখা যাচ্ছে। আপনি এখান থেকে ডেসিমেলে যান, গিয়ে এই যে এখন কিছু চলে আসছে, এমএম এ চলে আসছে। তো এগুলো এইভাবে করতে পারবেন। এগুলা নিয়ে মানে এগুলো তো ঝামেলার না। মোট কথা হচ্ছে, আরেকটা কথা বলে দিই, যে জিনিসটা আপনাদের কাছে মানে প্রবলেম ফিল হয় যে এটা কিভাবে করব, সরাসরি ওই আইকনটা লিখে একদম সার্চ দিয়ে দেন। যেমন এখানে কিন্তু ইউনিট সিলেকশন করার সিস্টেমটা অন্যরকম। যেমন আপনি এন নাকি ইউআই, মনে হয় ইউআই দিলে, নাকি ইউএন তাহলে যে ইউনিট গুলো কিন্তু এখানে সিলেকশন করা যায়, যে ইঞ্চিতে না ফিটে, এখানে আগে সিলেকশন গুলো করতে হয়। এরপর হচ্ছে আপনার ডাইমেনশনে সেট করতে হয়, ডি এন্টার দিলেন।
কিন্তু ডাইমেনশনটা সেট করলেন, এই যে এখান থেকে বোঝা যায়। তো এই বিষয়গুলো একটু যদি ইউটিউবে সার্চ করেন অথবা নিজে নিজে যদি চেষ্টাও করেন, মূল কথা হচ্ছে বেসিক গুলো যখন আপনি জানবেন, এগুলো দেখবেন অটোমেটিক চলে আসবে। ঠিক আছে। আর আমাদের ইলেকট্রিক্যালে হচ্ছে একটা মজার বিষয়, আমরা একটা ফাইলের উপর কাজ করি। তো তো বেশিরভাগ দেখা যায় কিরকম, এটার উপর কিন্তু একটা মেজারমেন্ট থাকে ফিটে অথবা কিছুতে। তো আমরা ওইভাবে কনভার্ট করে নিতেই পারি, এটা তো ঝামেলার কিছু হয় না। কিভাবে কেউ ইনস্টলেশন করবে? ইনস্টলেশন বলতে ভাই বুঝলাম না আমি। ভাই টাইমটা 2 পেজ একসাথে, হ্যাঁ 2-3 পেজ একসাথে এই করা যাবে। 2-3 পেজ একসাথে করা যাবে। আচ্ছা ভাই, এখানে আপনারা যেগুলো কোশ্চেন করতেছেন আসলে সবকিছু কোশ্চেন যদি উত্তর দিতে যাই আমাদের মেইন ক্লাসে ইয়া করা হবে না। তো যতটুকু আমি পড়ছি লাস্ট পর্যন্ত এইটুকু উত্তর দিয়ে দিই যে 2-3 পেজ একসাথে পিডিএফ করা যাবে। ভাই আপনি এইভাবে করে করে আমি যেভাবে করলাম, যে 01 02 এভাবে করে করে পিডিএফ একটা একটা করে সিঙ্গেল পেজ করলেন। এরপর গুগলে যান, গুগলে গিয়ে লিখেন যে কম্বাইন পিডিএফ, জাস্ট কম্বাইন পিডিএফটা লিখেন। এগুলো ভাই খুব বেসিক কনসেপ্ট। কম্বাইন পিডিএফ লিখেন। কম্বাইন পিডিএফ এ যাওয়ার পরে আপনি নিশ্চিত করতে পারবেন। এবার দেখেন এখানে যে এখানে কিন্তু খুব সুন্দর করে আপলোড ফাইল, যতগুলো আপনি সিঙ্গেল সিঙ্গেল ফাইল করে পিডিএফ করছেন ওগুলো পাঠাক করে দিবেন, দেখবেন অটোমেটিক কম্বাইন হয়ে গেছে। ঠিক আছে। এগুলো আসলে তো ঝামেলার কিছু না। আচ্ছা, এরপরে দেখি যে কি, যে 3D আইসোমেট্রিক 3D সম্পর্কে। আচ্ছা, এলপিএস এর আইসোমেট্রিক 3D যেটা আছে, এটা আসলে 3D তেও ডিজাইন করা যায়, আবার এই 2D তেও 3D থেকে একটা সিস্টেমেটিক ডিজাইনটা করা যায়। এগুলো আসলে আপনার যখন বেসিকটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, যেমন এখানে আসলে আমার 3D টা করা মনে হয় নাই, এটা আমি মনে হয় লাস্ট ডিজাইনটা আমরা আসলে প্রপোজালের জন্য করছিলাম, তো এটার মধ্যে 3D টা করা নাই। দেখিনি না, এটা 3D টা করা নাই। আচ্ছা, 3D করা আছে, আমি একটা এরকম ডিজাইন একটা অন করব, সমস্যা নাই। এরকম লিখছেন অটোকে 2D 3D কে লেখার জন্য কোন কনফিগার, বা এটা কোনো কনফিগার বলতে আপনার মানে মোটামুটি এখন যেগুলো আছে, যে কোরাই 5 এই জেনারেশনের উপরে এই পিসি গুলো যেগুলো আছে এগুলো একটা ইউজ করলে এনাফ। তবে ওই হার্ড ডিস্ক আর এসএসডি যাতে মোটামুটি ভাবে 256 জিবি থাকে, ওইটা ফলো করলে এত বেশি ঝামেলা হবে না। তো আপনার ওই যে 2D টা আসলে মেইনলি শিখতে হয় ইলেকট্রিক্যালের জন্য, 3D টা আপনি পরে অল্প অল্প স্বল্প যে কাজগুলো আছে এগুলো এমনিতেই করতে পারবেন। যে আসলে 3D প্রফেশনাল যারা আছে এরা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার। আমরা যেগুলো জানি 3D এগুলো টুকটাক, যেগুলো আমাদের কাজের জন্য আমাদের পারতে হয় ওগুলাই জানি। আচ্ছা, তো এখন এভাবে করে হচ্ছে কি আমরা কি করি, স্কেলিং গুলা করি, এটা করি। এরপর যেমন, এই যে আমরা বিভিন্ন, হ্যাঁ, এই যে আমরা বিভিন্ন আইকন গুলা, এই যে এগুলা সাজাইছি, এই যে এটা দিয়ে দেখাইলাম যে এই জিনিসটা তাহলে আমরা কিভাবে সাজাইছি। যে এক্সাম্পল এর একটা এয়ার টার্মিনাল, এয়ার টার্মিনাল যদি আমি শুরু থেকে ডিজাইন করি, আমি এটা কিভাবে করছি আপনার বেসিক ভাবে একটু চিন্তা করে দেখেন দেখি। আমি প্রথমে একটা সার্কেল আঁকবো, সার্কেল আঁকার পরে এখানে কি করব, হ্যাশটা দিব, হ্যাশটা হ্যাশটা দিব। হ্যাশটা দেওয়ার পর পয়েন্ট সিলেক্ট করব, এরপর দিয়ে এন্টার দিলাম। এবার হ্যাশের ভিতর কি আসছে, ব্রিক ওয়াল গুলো আসছে। তো ব্রিক ওয়াল গুলো আমি যদি ডাবল ক্লিক করি, এই যে এখান থেকে আমার চেঞ্জ করা যাচ্ছে কিন্তু, একদম সলিড করে দিলাম, ওকে ফাইন। সলিড, সলিড করে দেওয়ার পরে এই যেটা চলে আসছে, তো এখান থেকে আমি কি করবো, কালারটা করে দিব কি, এই গ্রিন মার্ক। এই যে গ্রিন মার্ক আমি কালারটা করে দিলাম। গ্রিন মার্ক করে দেওয়ার পর আমার কি দেখা যাচ্ছে, এই ভিতরে যে ছোট একটা আইকন আছে, তার মানে এইটা আরেকটা সার্কেল আঁকবো, একে এই কালারটা করে দিব। তো মোট কথা হচ্ছে কি, আমি আপনাদেরকে যেগুলা দেখাইলাম এইটার ভিতরে আপনি সবগুলা ডিজাইন করতে পারবেন, সোজা কথা যেটা। তো আপনার নিজস্ব একটু চেষ্টা থাকতে হবে, কিভাবে কি করতেছে দেখে নিজের মতো করে করতে হবে। যেন আমার লাইনগুলো স্ট্রিট কিভাবে, ওই যে যেভাবে বললাম ওইভাবে স্ট্রিট রাখেন, অর্থগুলো অন করেন। যেমন ধরেন যে এই আর্ট ফিট 1 এবং আর্ট 2, এই 1 এবং 2 যেটা আছে এটা কিন্তু একই লাইনে আছে, তো একই লাইনে আমি কিভাবে রাখছি ডিজাইন যখন করছি, খুব ইজিলি ভাবে আমি যেটা ডিলিট করি, আমি এখন কিভাবে রাখছি দেখা দিচ্ছি। আমি কপি করে যখন অর্থ 1 করে সিলেক্ট করে এটাকে পেস্ট করতেছি, এটা কিন্তু নড়াচড়া করতেছে না, একদম স্ট্রেট লাইনে আছে। তো রাখলাম। এবার ডাবল ক্লিক করে আমি এটা কি করে দিলাম, করে দিলাম। বিষয়গুলো হচ্ছে এরকম, বেসিক কনসেপ্ট, বেসিক জিনিসপত্র। আপনার জিনিসগুলো যত বেশি নাড়াচাড়া করবেন, যত বেশি মানে ঘাটাঘাটি করবেন, তত বেশি ভালো আউটপুট পাবেন। আচ্ছা, আর আরেকজন হচ্ছে স্কেলের টুলসটা আপনি আরেকবার দেখতে চান। আচ্ছা ঠিক আছে, এখানে বিষয়টা হচ্ছে কি আপনার স্কেলিং বলতে আপনি
এই যেটা বলতেছেন এইটা আমি আরেকবার দেখাচ্ছি আপনাকে। আমি আমি এটাকে কপি করে উঠাইলাম। ওকে ফাইন। এটার উপর ক্লিক করে আমি স্কেল ক্লিক করলাম। স্কেল ক্লিক করে এটার একটা পয়েন্ট করে এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর আমি দিব আর এন্টার। এন্টার দেওয়ার পর এটা এই এক কোণায় ক্লিক করবো এবং শেষ মাথায় হোক যে কোনো জায়গায় হোক একটা কোণায় ক্লিক করবো। ক্লিক করে বলতে কি, যে আমি এই যে তাকে টেনে অথবা ছোট অথবা বড় করতে পারবো। এই যে তাকে বড় অথবা ছোট করলাম। শেষ। এটা হচ্ছে স্কেলার। আচ্ছা ভাই, আমি আমার স্লাইডটা একটু কন্টিনিউ করি। আপনাদের বললাম তো কোশ্চেন যেগুলো আছে এগুলো একটু খাতায় নোট ডাউন করেন। আমি আমার মতো যতটুকু পারি মানে সেমিনারটা কভার করার জন্য ওগুলো দেখাই দিব। আমি আমি সবশেষে এরকম একটা সময় দিব আপনাদেরকে। ক্রিয়েটিং ইলেকট্রিক্যাল ড্রয়িং ফর ভেরিয়াস অ্যাপ্লিকেশন। আচ্ছা, বিভিন্ন অ্যাপ্লিকেশন দিয়ে ইলেকট্রিক্যাল ড্রয়িং গুলো আমরা কিভাবে করতে পারি এই জিনিসটা একটু আমি দেখাই। যে একটা সেললিতে ঢুকি। আচ্ছা, আরেকটা হচ্ছে কি, এখানে আমার স্লাইডে আছে, স্লাইডটা বড় করতে বলছিলেন। আমারও আসলে পিসি থাকার কারণে। আচ্ছা, এরপর হচ্ছে কি অ্যাডভান্স টেকনিক, মাস্টার অ্যাডভান্স ফিচার অ্যান্ড টেকনিক অফ কমপ্লেক্স প্রজেক্ট। তো কিছু কিছু আপনার অটোকেডের ভিতরে স্লো হয়ে যায় খালি। আচ্ছা, অটোকেডের ভিতরে আমাদের কিছু আপডেট আইকন আছে যেগুলো ইউজ করে আমরা খুব সহজে যে যে একটা ডিজাইনকে আরো বেশি স্মার্ট করতে পারি। তো আমাদের এগুলো সাধারণত স্কেল ওই যে এটা কি বলে যে মানে 2D তে আসলে কম লাগে এগুলো, কিন্তু হিউজ পরিমাণ ওই যে 3D তে লাগে এবং সিভিলের কাজে বেশি লাগে। আমাদের কাজগুলো আসলে আমি একটা ডিজাইন দেখালে বুঝতে পারবেন, এটা তো অন হচ্ছে না। ওটা দেখলে বুঝতে পারবেন যে আমাদের কিন্তু খুব অটোক্যাডে ইলেকট্রিক্যালের যে বিষয়গুলো আছে খুবই সিম্পল। যেমন আমিও যদি বলা হয় যে ইলেকট্রিক্যাল যখন অটোক্যাড শিখি মানে যখন কাজ করতে যাই তখন অটোক্যাড কিছুই পারি না। তো সবাই বলতেছে কোর্স করতে কোর্স করতে, কিন্তু ওই কোর্স করার পরে তো একটা ভালো একটা আইডিয়া হয়, হইলো ওকে ফাইন। কিন্তু আমার এই যে প্রফেশনালের জন্য আমি আরেকটু নিজেকে তৈরি করার জন্য কিভাবে কাজটা করতে পারি, তো এইটার কাজের একটা বেশি করার এইটার এক্সপার্টিসটা বেশি হওয়ার একটা বুদ্ধি হচ্ছে কি, যে আপনার খুব কম সময়ে বেশি প্র্যাকটিস। যে আপনি বেশি বেশি সাবস্টেশন ডিজাইন করলেন, বেশি বেশি এসএলডি ডিজাইন করলেন, এরপর ওই যে বেশি বেশি ইএলডি গুলা ডিজাইন করলেন, এগুলো নিয়ে সারাক্ষণ পড়ে থাকলেন, তো দেখবেন যে অটোমেটিক একটা আউটপুট চলে আসবে। আচ্ছা, আমার ডিজাইনটা অন হইলে আমি ওইটা দেখাচ্ছি। তো এই যেমন আমরা অটোক্যাডে ফ্লোর প্ল্যান, আচ্ছা ফ্লোর প্ল্যান দেখা এগুলো একটা একটা করে আসলে দেখানো শুরু করা উচিত। আচ্ছা, এটা একটা এসএলডি। তো আমি আমার এসএলডি যে ডিজাইন করছি একদম শুরু থেকে আপনাদেরকে দেখাই। এই আইকনটা আমি কোত্থেকে আনছি, কি আনছি আপনারা বুঝতেছেন। এই যে এইটা যে বর্ডারটা দিলাম এটা কোত্থেকে দিছি আপনারা কিন্তু এটা আমি দেখাইছি সেম ভাবে। এইটা কোত্থেকে দিছি আমরা কিন্তু দেখাইছি। যে একটা তীর চিহ্ন, তীর চিহ্ন এখানে অটোমেটিক বানানোর অপশন আছে। আপনি মনে করেন অটোমেটিক বানাইতে পারলেন না, কিন্তু আমি যেগুলো দেখাইছি এর ভিতরে কিন্তু আপনি বানাইতে একটা তীর চিহ্ন আমি আপনার সিম্পল ভাবে বানাই দিচ্ছি, যে ওদের এখানে একটা যে চিহ্নটা আছে এটা একটা সিম্পল ভাবে বানাই দিচ্ছি আমি। যে আমি ফার্স্টে করলাম কি, যে আমি 10 ফিট নিলাম। আচ্ছা, আমি ফার্স্টে করলাম কি 10 ফিট প্রবলেম হচ্ছে।
আমি ফার্স্টে করলাম কি, তো 10 ফিট নিলাম, ঠিক আছে। আবার করলাম কি, 10 ফিট নিলাম। সেটা স্লো দিচ্ছে। আমি দুইটা 10 ফিট টানলাম। আমি কিন্তু এই যে এখানে কি লাইন দিয়ে টানছি, লাইন দিয়ে টানার পর আমার কিন্তু এই মিডলটা আমি সহজেই পেয়ে যাচ্ছি। তখন আমি এটা পাচ্ছি। আমি এই বরাবর করলাম কি, ও স্ন্যাপটা অন করে এই যে এই বরাবর একটা দাগ টেনে দিলাম। দাগ টানে দেওয়ার পরে আমরা করলাম কি, এইখান থেকে এটা ধরে যে এইখান থেকে এটা লাগাই দিলাম। এই যে এখানে কিন্তু আমরা যেহেতু এটা করতে পারতেছি না, আমাদের কি করতে হবে, অর্থটা অন করতে হবে। এই পয়েন্টটা লাগাইলাম, এই পয়েন্টটা লাগাইলাম। এই যে আমার একটা কি হয়ে গেছে, আবার দিই তাহলে। এই যে পয়েন্টটা আমরা লাগাইলাম, পয়েন্টটা লাগানোর পরে এটা একটা যেটা আছে আমরা করলাম কি, মুভ করে উপর দিকে নিয়ে গেলাম। তো উপর দিকে নিয়ে যাওয়ার পর আমাদের কিন্তু একটা তীর চিহ্ন মতো হয়ে গেল। কিন্তু এই যে তারা যেটা হোয়াইট করলো, হোয়াইটটা আমরা কিভাবে করবো, এই যেটা আমরা বললাম যে আমি প্রথমে এটা সিলেক্ট করি, যে ওটা সিলেক্ট করি, তারপরে আমি হ্যাচে যাই, এখানে মারি, এই পয়েন্টটা ক্লিক করি, করার পরে এন্টার। আমার এখন কি হয়ে যাচ্ছে, যেটা কিন্তু একটা তীর চিহ্ন মতো হয়ে যাচ্ছে। তো আমি স্কেল দিয়ে আবার এটা বড় ছোট করে সাইজ কিন্তু করতে পারতেছি। আবার তীর চিহ্ন এখানে গ্রেডিয়েন্ট দিয়ে মানে আইকন তৈরিও করা যায়। মোট কথা হচ্ছে আমি যতটুকু দেখাইছি এটার ভিতরে আপনি অনেক কিছু করতে পারবেন। তো দেখি এখানে আমরা, আপনারা একটু খেয়াল করেন যে এই এসএলডি তে যেগুলো আছে, যে ডিজাইন গুলো আছে আমাদের, এই ডিজাইন গুলাতে আমার ক্যাটটা সমস্যা করতেছে কি জানি, বুঝতেছি না। অটো টেক্সট একটু দেখতে হবে। আচ্ছা, আমার ক্যাট 2007 একটু ডিস্টার্ব করতেছে, এই জন্য আমি ক্যাট 2020টা করলাম। যে 2020 কিভাবে ইনস্টল করা যায় একটু দেখাইলে ভালো হতো। ভাইয়া 2020 আসলে এগুলো ভিডিও আছে, আমি আপনাকে একদম মানে আমার কাছে ভিডিও আছে। কারণ আমিও জানি এটা আপনারা সবাই কোশ্চেন করবেন, এটা খুব কমন একটা কোশ্চেন। তো আমার ভিডিও আছে, ফাইল আছে, আপনাকে ওগুলা দিয়ে দিলে অটোমেটিক ওইটা দেখে দেখে ইনস্ট্রাকশন দেখে দেখে আপনি ইনস্টল করতে পারবেন। কারণ আমি যদি এখন ওই ইনস্ট্রাকশনটা দেখাইতে যাই, মানে আমার পিসিটা একটু স্লো করতেছে, একটু দেখতেছেন বুঝতেছেন আশা করি। এটা আসলে বাসার পিসি তো, মানে অফিসিয়ালি এতটা বেশি কাজ করা হয় না। তো এই কারণে কনফিগার গুলো ইউজ করা হয় কম। কনফিগারটা তো আমি, কনফিগার ঠিক আছে কিন্তু কি হয়েছিল বুঝতে পারতেছি না। তো একটু টাইম লাগবে। কিন্তু আপনার কাছে যদি আমরা ভিডিও এবং ফাইলগুলো যদি দেখেন, এটা আপনি আমাদের অফিসে যোগাযোগ করলেই বুঝতে পারবেন, ওনারা সবকিছু আপনাকে প্রোভাইড করবে আশা করি। আর কষ্ট ইনস্ট হলেও ক্যাট 7টা সবচেয়ে ভালো হচ্ছিল, কারণ ক্যাট 7টা প্রফেশনালি আমাদের 2Dর জন্য ভালোই। এই না, ফোনটা আবার এখন হ্যাঁ 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 হ্যাঁ, ক্যাট 7 বলতে কি, আপনার যারাই ক্যাডে দেখবেন যে মোটামুটি ভাবে এক্সপার্ট এবং রেগুলার কাজ করে, সবাই 7 নিয়ে কাজ করে। কারণ বিষয়টা হচ্ছে ক্যাট 7 ফাইলটা হালকা, এবং ওই আইকনিক গুলা খুব সহজে সিলেকশন করে কাজ করা যায়। যেমন 2020 আমি কিন্তু কাজ খুব কম করছি, ঠিক আছে। এরপর রাখছে হচ্ছে এই আপনাদের ক্লাসের জন্যই, যাতে কোনো বিষয় নিয়ে যদি কোশ্চেন করেন, যে 2020 যেমন যারা একদম শুরুতেই ক্যাট শিখতে চায়, তারা চিন্তা করবে যে আমরা আপডেট ভার্সন নিয়ে কাজ করি। তো তারা আপডেটটা ধরে, তো অনেক কিছু এখানে কোশ্চেন থাকে এই জন্য। আর আমি অন করতেছি, দেখি কি আসলে হচ্ছে, আমি নিজেও বুঝতেছি না। আমি দেখ আবার অন করছি, সমস্যা নাই। আমি আসলে সাথেই কমফোর্টেবল, যেটা সত্যি কথা। স্যার সাথে টুল বার গুলো সব ওপেন থাকে, এই জন্য সুবিধা হয়। না, টুলবার গুলো আপনার ওই ইয়াতে ভিসে ওপেন থাকে, ভিসে উপরে থাকে, ঠিক আছে, ভিসে সারাদিন উপরে থাকে। তবে সাতের বিষয়টা আমি বলি, সাতের বিষয়টা কি জন্য ইজি, এই জিনিসটা আমি আপনাকে বলি।
ধরেন যে আমি যার থেকে কাজ শিখছি সেও সাথে শিখছে, সে যার থেকে শিখছে সেও সাথে শিখছে। মানে মোর বোর্ড কথা বলতে পারেন যেটা, আগামী মানে গত 10-15 বছরে যারাই কাজ শিখছে মোটামুটি ভাবে সাথে করে, সাথে শিখছে। প্রফেশনাল লেভেলে সব জায়গায় যে আমার যতগুলো কনসালটেন্ট ফার্ম আমি দেখছি বেশিরভাগ সাথে, মানে বিষ খুব কম ইউজ করে, খুব কম। ঠিক আছে, বিষ জাস্ট স্মার্টনেস, সবকিছুই সেম। সাতটা শুধু একটু একটু ওল্ড আর বিশটা একটু স্মার্ট, এইটুকু বিষয়টা। আচ্ছা, আমি যে বিষয়টা দেখাচ্ছিলাম, আপনারা একটু ফলো করেন যে একটা বিষয়, যে এখানে এমন কোন আইকনটা আছে যে আপনারা ডিজাইন করতে পারবেন না। কারণ আমি আপনাদেরকে আগে প্রপারলি দেখাচ্ছি একটা ইলেকট্রিক্যাল ড্রয়িং, ঠিক আছে? যে এখানে কোন আইকন গুলো আছে যে আপনাদের মনে হচ্ছে যে আপনারা ডিজাইন করতে পারবেন না, এটা নোট ডাউন করতে পারেন অথবা কিছু একটা করতে পারেন যে এই আইকনটা আমার কাছে মনে হচ্ছে যে আমি ডিজাইন করতে পারবো না। কারণ এখানে দেখেন সবকিছু কিন্তু খুব সিম্পল, ইলেকট্রিক্যাল গুলা। তো আপনি ধরলে আপনি আর একটু প্রবলেম ফেস করবেন। ঠিক আছে, যেমন এখানে এই যে দুইটা বৃত্ত দিয়ে এই দাগটা যখন আমি দেখাইলাম যে এইভাবে টানতে হবে, আমি যদি এইভাবে টেনে ফেলি, যে আচ্ছা, আমার মা, আমি আবার ড্র করতেছি এটা, এই ব্রেকারের সিম্বলটা আমরা যেভাবে আঁকি, এই যে আমি যদি সাদা আইকনটা যদি উঠায় দেই, এই যে সাদাটা যদি আমি উঠায় দেই, এই যে আমার লাল যেটা আইকনটা চলে আসছে, এইভাবে কিন্তু আমরা আঁকতেছি ব্রেকারের সিম্বল গুলো, একটা সিম্পল বিষয়। ঠিক আছে, আর এই যে কেবলগুলো কিভাবে রোটেট করব, কিভাবে টেক্সট করে আনবো, এটা কিন্তু আমরা জানি। তো সাধারণত এসএলডি তে আসলে আহামরি কোনো ক্যাড ডিজাইনের কাজ নাই। এসএলডি তে হচ্ছে যে আপনার ক্যাডে অ্যালাইনমেন্ট করতে হয়, লেখাগুলো ইনফরমেশন গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ একটা এসএলডি দিয়ে পুরো ফ্যাক্টরি, নতুন ফ্যাক্টরি আমাদের প্রোডাকশন করে, প্ল্যানিং করে ফুল এসএলডি দিয়ে। আচ্ছা, তো পরে আসি যে আমার একটু স্লাইডে যাই আমি। ইলেকট্রিক্যাল লেআউট ডায়াগ্রাম, ইএলডি, ইলেকট্রিক্যাল লেআউট। আচ্ছা, প্রথম হচ্ছে ফ্লোর প্ল্যান বা ইয়াতে লেআউট প্ল্যান অফ ইলেকট্রিক্যাল সিস্টেম। ফ্লোর প্ল্যান সম্পর্কে একটু আমি বলি, আমি ডিজাইনটা অন করে বলি, ঠিক আছে? তাইলে আশা করি আপনাদের অনেক কিছু ক্লিয়ার হবে। এই যে আমি যদি একটা ফ্লোরের লেআউট করতে যাই, যে এটা একটা ফ্লোর, এর জন্য লেআউটটা আমরা করতে যাচ্ছি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে এলটি রুম কোথায়, ট্রান্সফরমার কোথায়। কি প্রবলেম হয়েছে? সেট আপ ডেসক্রিপশন এক্সাম্পল, বুঝতে পারছি। আচ্ছা, আমার একটু অটোডেস্কটা আসলে ডিস্টার্ব করতেছে। ওই যে শুরুতে আপনাদেরকে যেটা বললাম, সেটা ডেভেলপ করছে অটোডেস্ক, ওইটা আসলে আমার ডিস্টার্ব করতেছে। আচ্ছা, আমি একটু ইয়াটা অন করে দেখি প্রবলেম হয় নাকি। নাহলে তো বেশি অফ হয়ে যাচ্ছে, তো কোনো ডিটেলসটা বলা যাচ্ছে না। দুইটা ক্যাট একসাথে ইনস্টল করা থাকলে এই প্রবলেম গুলো হয়, যে কোনো একটা অপারেট করা লাগে। এটা এতদিন আসলে হয় নাই। আর দুইটা ক্যাট একসাথে থাকলে এটা হয় না, এটা ভুল চিন্তা ভাবনা। কারণ আমাদের অনেকগুলো ফাইল আছে যে 2021 সময় ইনস্টল অন করতে হয়, কনভার্ট না করি। তো ওই ক্ষেত্রে কিন্তু আমি প্রবলেমটা ফেস করি নাই। আমার সব পিসিতেই দুইটা ক্যাট, 7 থাকে আবার 21টাও থাকে, মানে এই প্রবলেমটা আসলে হয় না। এখন আসলে কি কারণে হচ্ছে এটা বুঝতেছি না আমি। এখন যেটা আমার কাছে মনে হচ্ছে, যেটা অটোডেস্কের কিছু একটা ইয়ে আছে। যাই হোক, এটা আমি বসলে আশা করি ঠিক হয়ে যাবে। এখন দেখি কি বলতেছে সে। স্যার, সাতের কোনো ফাইলটাকে কি আমরা 21 বা 20-এ মানে ওপেন করতে পারবো? আপনি 7 ফাইলটা 20-21 ওপেন করতে পারবেন,
কিন্তু 20-21 ফাইল সাথে ওপেন করতে পারবেন না। এই কনসেপ্টটা আপনারা মাথায় রাখবেন এইভাবে, যে আপনি মনে করেন 2014 হচ্ছে আপনার অটোক্যাড, 2014 আগে যা আছে অটোক্যাড ওগুলা দিয়ে অন করতে পারবেন না, 2014 পরে যে ভার্সন গুলো আছে সবগুলো দিয়ে অন করতে পারবেন। এই যে এখানে যদি আমরা একটা দেখি, যে একটা, এই যে এখানে যে অ্যাক্সেসরিজ গুলো আছে, ফেব্রিক স্টোরটা এইভাবে, যে আমরা একটা ফ্লোরের প্ল্যান করতেছি, যে আমার একটা যে কলাম থেকে কলাম থাকলে কিভাবে কি হইলে কোন দিক দিয়ে আমরা কি করতে পারতেছি, তার একটা সাব স্টেশনের এলটি প্যানেলটা কোন দিকে, এলটি রুমটা কোন দিকে, ট্রান্সফরমারটা কিভাবে বসতেছে, তারপর বিসি প্যানেলটা কিভাবে বসতেছে, মিটারিং প্যানেলটা কিভাবে বসতেছে, ওভারঅল ভিউটা আমরা এই ফ্লোর লেআউট প্ল্যানে আমরা পেয়ে যাই। তখন এখান থেকে আমরা পেয়ে যাই, আমরা একটা প্ল্যানিং করতে পারি কোন রুমে কি লাগবে, যে কাটিং সেকশন আমরা কোন জায়গায় লাইট দিব, অফিস রুম থাকলে কোন জায়গায় লাইট দিব, ফ্যান দিব, এসি দিব, এটা লো ভিউ, এটা লিফট, মানে ওভারঅল সবগুলা ভিউ আমাদের এই ফ্লোর লেআউট প্ল্যানে আমরা জানতে পারি। তো আসলে ফ্লোর লেআউট প্ল্যানটাও তো মানে আহামরি কিছু না, এগুলো আসলে খুব সিম্পল একটা বিষয়। ওই ওরা করে তো, এদের যেমন আমাদের অ্যাসিডলি কিছু ক্যালকুলেশন আছে, এদের এরকম কিছু ক্যালকুলেশন আছে যেখান থেকে এত ডিস্টেন্স এইটা রাখতে হবে, ওইটা করতে হবে। এই যেমন ওদের ডিএ রিপোর্ট আছে, কিছু ফেরেস্তার মধ্যে চেক করে, এই বিষয়গুলোই আছে। এবার আসি যে কি আমার ইলেকট্রিক্যাল লেআউট ডায়াগ্রাম, তো লেআউটটা আমি সরাসরি অন করি, অন করে দেখাই, তাহলে আশা করি আপনাদের ক্লিয়ার হবে। লেআউট 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 লেআউট, আচ্ছা। এই যে এটা লেআউট ডায়াগ্রাম, যে লেআউটে আমার কি থাকলো, আমি ফার্স্টে ইলেকট্রিক্যাল ফিকচার প্ল্যান গুলা, যে আমার কোথায় লাইট ফ্যান, ওই এই যে এসি, পাওয়ার সকেট কোথায় কোন লোকেশন গুলো হইলো এইগুলা। এরপর হচ্ছে কি, এটার উপর আমি টানবো হচ্ছে কি, যে পরের ডিজাইনে, যে এটা থেকে ডিস্টেন্স, যে আমরা যখন দেখবো যে একটা ফ্যান কতটুকু এরিয়ার ডিস্টেন্স আছে ওই দেয়াল থেকে, একটা লাইট থেকে কোন পজিশনে বসছে রুমের, এটা আমরা মেজার করব। তো এইটার নাম হচ্ছে কি, ডিজাইনটার নাম যে ইলেকট্রিক্যাল ফিক্সার লেআউট প্ল্যান উইথ ডাইমেনশন, মানে ডাইমেনশন সহ লেআউট প্ল্যানটা। তারপর হচ্ছে কি, যে ফার্স্ট রোজ কন্ডিউট লেআউট প্ল্যান। এই যে আমাদের কন্ডিউট লেআউট প্ল্যান, এটা যেহেতু একটা বাসা বাড়িতে আমরা করি কি, ঢালাইয়ের আগে পাইপিং গুলা করে ফেলি, তো পাইপিং গুলো যে আমরা করি কোন দিক দিয়ে করব, এই লেআউট গুলা দেখে করি। আমার এখান থেকে এখানে এইভাবে কেবলটা যাবে, এইভাবে করে আমি করব, এইভাবে করে পাইপিংটা দিব, তারপর আমি কেবলটা টানবো, এইভাবে করে। যেমন ফ্যাক্টরিতে হলে হয় কি, এটা যে একটা ফ্যাক্টরি হইতো, এই দেখা যেত যে, এই যে আমি একটা লাইন দিয়ে দেখাই, যে হয়তোবা এই মাথা থেকে এই মাথায় একটা কেবল ট্রে থাকে, এই মাথা থেকে এই মাথায় একটা, এই যে কেবল ট্রে থাকতো, আবার এই মাথা থেকে এই মাথায় একটা কেবল ট্রে থাকতো। তাহলে দেখা যেত কি, এবার এই কেবল ট্রে গুলো থেকে অন্যান্য সাব কেবল ট্রে গুলো যেগুলো যেগুলো আছে ওগুলো টানতো। তারপর এটা হচ্ছে কি, যে ইলেকট্রিক্যাল প্যান এসি গ্লিজার পাওয়ার, ওগুলা ছিল হচ্ছে কি লাইটের জন্য, যে লাইট ফ্যানের জন্য আমরা কোথায় দিব, না এটা কি লাইট ফ্যানের জন্য ছিল, এখানে লিখা আছে, হ্যাঁ লাইট ফ্যান এসডিভি সুইচ বোর্ড, লাইট ফ্যান এবং সুইচ বোর্ড গুলোর জন্য হচ্ছে এটা। আর এইটা হচ্ছে কি আমার এই যে যেগুলো হচ্ছে পাওয়ার সকেট, গ্লিজার, এসি, এগুলোর জন্য হচ্ছে এই ফিকচারটা হচ্ছে ইন্টারনেট কেবল টেবল যেগুলো আছে এগুলা। তো এই যে ফুল লেআউট প্ল্যানটা যে আমরা করছি, এই লেআউট প্ল্যানে দেখেন আমাদের যে আইকন গুলো আছে, আমরা কিন্তু আমাদের কিন্তু মূলত প্রথমে দিবে হচ্ছে কি, যে এরকম একটা বিল্ডিং, বিল্ডিংটা কিরকম থাকবে, এই যে এরকম একটা বিল্ডিং দিবে, এটা কিন্তু তারা আমাকে দিয়ে দিবে, আমার এখান স্যার থেকে করতে হবে কি ফ্যানটা। স্যার কোনো ক্লায়েন্ট যদি আমাদেরকে কাজ দেয় ইলেকট্রিক্যাল ডিজাইন করার জন্য, সেক্ষেত্রে জি, কি ফ্লোর প্ল্যানের সফট কপিটা আমাদেরকে দিবে? অবশ্যই দিবে। আপনাকে যদি ফ্লোর প্ল্যানের সফট কপি না দেয়, তাহলে আপনি নিজে তো প্ল্যান কিভাবে করবেন। মানে একটা বিষয় হচ্ছে যে কিরকম, যে আপনাকে যখন বলবে যে আমি একটা প্যানেল বানাবো আমার ইয়াতে, আমি একটা অ্যাসেম্বলি করব, তো আপনার অ্যাসেম্বলি করতে হলে তো আপনি যদি ফ্লোরের
ধরেন যে এইটা এক রুমে কয়টা লাইট লাগবে সেটা তো আপনি বুঝতেছেন, কিন্তু যদি দেখেন যে রুমটা অনেক বড় তাহলে লাইটও বেশি লাগবে। তো আপনি প্ল্যান না দেখলে তো আপনি বুঝতে পারবেন না। আর তারা তো অনেক সময় তো আমার সাইডে কাজ হওয়ার আগেই ডিজাইন করে। তো তারা তো ডিজাইন করার আগে আপনার থেকে চাইবে কি যে আমার ইলেকট্রিক্যালি কি কি লাগতেছে আমাকে বলেন। তো অবশ্যই আপনাকে তারা এই আর্কিটেক্ট ডায়াগ্রাম, এটার নাম হচ্ছে যে একদম অ্যাকচুয়াল নেম হচ্ছে যে আর্কিটেক্ট ডায়াগ্রাম পার ফ্লোর, তো এই পার ফ্লোরের প্রতি ফ্লোরে আর্কিটেক্ট ডায়াগ্রামটা আপনাকে দিয়ে দিবে। এই অনুসারে আপনি করবেন কি প্রথমে, যে একটা জেনারেল বেড, চাইল্ড বেড, মাস্টার বেড। মাস্টার বেডে কি ব্যালকনি থাকে, টয়লেট থাকে, কিন্তু চাইল্ড বেডে কিন্তু থাকতেছে না, জেনারেল বেডে থাকতেছে না, মাস্টার বেড এগুলো থাকবে। মানে এই যে ব্যালকনিতে একটা লাইট হবে, টয়লেটে একটা লাইট হবে। আপনি একদম যদি কিছু না বুঝেন, খুব বেসিক থেকে বুঝেন, আপনি একটা রুমে আছেন, আপনি নিশ্চয়ই একটা কোনো ফ্ল্যাটে আছেন অথবা একটা ফ্ল্যাটে যান, ওইখানে দেখেন কন্ডিশনটা কি, এখানে সুইচ বোর্ড গুলো কতটুকু দেয়াল থেকে দূরে দেয়, একটু একটু think করেন, দেখবেন অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে। মানে আমাদের আশেপাশে যে প্র্যাকটিক্যাল গুলো আছে এগুলাই ক্যাচ করা ট্রাই করেন, অনেক বেশি ইজি হয়ে যাবে। যে ফ্যানটা, সব রুমে কিন্তু ফ্যান একদম মিডলে দেয় না। তো এখন কথা হচ্ছে আপনি চিন্তা করলেন যেটা আমার খাট কোন দিকে, কোন পাশে একটু ভালো করে দিলে হয়, আমি এই পাশে দিলে হ্যাঁ এখান থেকে আমার বাতাসটা একটু বেশি হবে, অথবা এখানে আমার ডাইনিং রুম এইখানে আমার দিলে এখানে ভালো হবে। এসিটা কোন দিক থেকে দিলে আপনার জন্য কমফোর্টেবল হবে, বসতেছেন কোথায়, কি হচ্ছে, যে এই বিষয়গুলো আপনি সম্পূর্ণ এই লেআউট প্ল্যানে আপনি পেয়ে যাবেন। এখানে দেখেন, এখানে যে ডিজাইন গুলো আছে, যে বিষয়গুলো আছে, কিন্তু খুব সহজেই একদম হাতে ডিজাইন করতে পারবেন আপনি। মানে আপনাকে যে আমি আইকন গুলো দেখাইছি এর ভিতরে সবগুলা পারবেন। এখন যদি আমি এগুলো আবার এই ক্যাডের এই বিশে ডিজাইন করতে যাই, আমার জন্য একটু টাইম লাগে বলতে কি আমি আসলে এটাতে একদম রেগুলার প্র্যাকটিস না, আমি রেগুলার প্র্যাকটিস হচ্ছে সাথে। ঠিক আছে। আবার আরো কিছু বিষয় আছে, যেমন এই আইকন গুলো ওরা যে আর্কিটেক্টরা যারা ডিজাইন করছে এগুলো রেডিমেড পাওয়া যায়, এর ভিতরে ফাংশন আছে। আবার যেহেতু ইলেকট্রিক্যাল আপাতত লাগতেছে না এই জন্য দেখাচ্ছি না, ভিতরে ফাংশন আছে, এখান থেকে একদম রেডিমেডলি পাওয়া যায়। ঠিক আছে। ওভারঅল ভিউটা হচ্ছে কি, আপনাকে যখন এরকম একটা প্ল্যানিং দিবে আপনার মতো চিন্তা করতে হবে কি লাগবে। বাসা বাড়ি হইলে একরকম, আপনার ইয়াতে কমার্শিয়াল হইলে একরকম, এরপর আপনার যদি হয় ফ্যাক্টরি হয় তাহলে হচ্ছে আরেক রকম, তার লোড গুলো ডিফারেন্ট। কারণ ফ্যাক্টরিতে কিন্তু আপনার লাইট বেশি লাগে, মেশিন থাকে, এই থাকে, কেবলের ওয়ারিংটা কোন দিক দিয়ে আসতে হয়, এই বিষয়গুলো থাকে। তো ওভারঅল একটা ইলেকট্রিক্যাল লেআউট প্ল্যান করতে গেলে সবার প্রথমে আপনার লাগবে যে যেটারই হোক, ফ্যাক্টরি হোক, কমার্শিয়াল হোক, রেসিডেন্সিয়াল হোক, তারপর আমার ফ্যাক্টরি হোক, ইন্ডাস্ট্রি হোক, যাই হোক, আপনার মূল থিমটা রাখবে আমার আর্কিটেক্ট ডায়াগ্রামটা। আপনি আর্কিটেক্ট ডায়াগ্রামটা হইলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে কোথায় কি আছে। যেমন কি আপনার ফ্যাক্টরিতে যখন আপনি করবেন, আপনি আর্কিটেক্ট ডায়াগ্রামের পাশাপাশি আপনার মেশিন লেআউটটাও লাগবে। কারণ আপনি তো এখানে জেনারেল বেড, কিন্তু ফ্যাক্টরিতে এখানে যে স্পেসটা এখানে কি দিবে এরা, তার খালি রাখার জন্য করে নাই। সে এমন হইতে পারে যে এখানে একটা কি হেভি মেশিন বসাবে। তো এই জন্য মেশিন লেআউটটা ওদের থেকে বলে অথবা না বললে হলে তাদের হাতে হলে আমার আঁকায় নিতে হয়। আরেকটা প্রশ্ন বলেন। ছিল স্যার। জি। আহ, আমাকে দেখা যাচ্ছে ক্লায়েন্ট এরকমটা দিল যে সফট কপি না দিতে পারে উনি একটা ফটোকপি বা প্রিন্ট আউট কপি আমাকে দিল, সাথে হ্যাঁ। ডাইমেনশন উল্লেখ করা আছে। হ্যাঁ। এইটা দেখে আমাকে আবার তৈরি করতে হবে তাহলে সেক্ষেত্রে? এখন এখন আমি তো ওই যে ফার্স্টে আপনাদের একটা কথা বললাম, আপনাকে যখন ডাইমেনশন দেওয়া থাকবে এগুলো আসলে প্রিন্ট করলে খুব ছোট ছোট আসে, ওইরকম ভাবে আপনি বুঝতে পারবেন না। আপনার সবার প্রথমে ওই ডাইমেনশন অনুযায়ী, ওই হার্ড কপি অনুযায়ী আপনার আগে ক্যাডে সফট কপি বানায় ফেলতে হবে। একদম সোজা কথা যেটা। তো সাধারণত আপনি যেটা বলতে মানে জানতে চাচ্ছেন যে একটা ক্লায়েন্ট আমাকে হার্ড কপিটা দিল, তো আমি তার ক্লায়েন্টকে বলতে হচ্ছে আমাকে সফট কপি দেন, এইটা দেন। অথবা সে যদি এরকম হয় যে যে আরেকজন থেকে যদি সে এইভাবে নিয়ে ফেলে, একটা বিষয় হচ্ছে কি, যে আরেকজন থেকে যার থেকে নিচ্ছে সে হয়তো এক্সপার্ট, সে হার্ড কপির উপরে সে একটা বিউকে করে ফেলছে যে এখানে লাইট, এখানে ফ্যান, এটা এটা করে বিউকে করে সে জমা দিতে পারতেছে। যেহেতু আপনি এক্সপার্ট কম যদি হয়ে থাকেন মার্কেটে, তখন আপনাদের কনভিন্স করতে হবে তাকে যে আমার ডিজাইনটা যদি আপনি দেন আমি এক্সাক্ট লোকেশনটা আপনাকে বুঝাই দিতে পারবো। ফ্যানটা ফ্লোর থেকে আবার ওই যে সাইড থেকে কতটুক ডিস্টেন্সে হবে, কোন পজিশনে হবে, কিভাবে হবে, ভিউটা দেখতে কেমন হবে, আপনি তখন অলরেডি যে এই যে একটা আর্কিটেক্ট ভিউটা আপনি যেরকম দেখতে পাচ্ছেন ইলেকট্রিক্যাল ভিউটা দেখতে পারবেন। তখন আপনি বুঝতে পারবেন যে আপনার সুইচ কোথায় হবে, আপনার ওই এসি কোথায় হবে। মোট কথা হচ্ছে কি, কিছু কিছু বিষয় হচ্ছে আপনার উপরে, আপনি কতটুক কনভেন্ট করে মানে আপনার কোয়ালিটিটা কতটুক তার থেকে নেওয়ার, ওই বিষয়টা হচ্ছে যে একদম সেম, ওই সিচুয়েশনটা হচ্ছে আপনার। এবার কথা হচ্ছে হার্ড কপি থাকলে যে করা যায় না এটা একদম ভুল কথা, হার্ড কপি দিয়েও করা যায়। ধর আপনি আমাকে হার্ড কপি দিলেন আমি করতে পারতেছি, আমাকে হার্ড কপি দিলে আমি মূল ফোকাস করি হচ্ছে কি এই যে মেজারমেন্ট গুলো আছে যে 11 ফিট 2, 12 ফিট 0 ইঞ্চি, 12 ফিট, এই মেজারমেন্ট গুলো অ্যাকচুয়াল বোঝা যায় এমন একটা হার্ড কপি আমি নেই। এবার নেওয়ার পর কারণকে আমি চিন্তা করবো যে কি, যে আমি হার্ড কপিটা নেওয়ার পর আমি হাতে এখানে কি করব, যে লাইট ফ্যান গুলো বসায় দিব। তো বসায় দেওয়ার পর আমার একটা আন্দাজ আছে আমি কোন দিক থেকে ওয়ারিংটা টানবো,
কারণ এখানে তো দেওয়াই আছে দেয়াল কোথায়, ওয়ারিং কি হবে, কোথায় কি। আমি ওই অনুযায়ী একটা করে একটা এস্টিমেট করে ফেলা যায়। তবে আমি যতই হার্ড কপি দিয়ে এস্টিমেট করি, আমার সফট কপি দিয়ে যদি আমি এস্টিমেটটা করি, ওইটা আমার একুরেসি লেভেল যতটুকু হবে হার্ড কপি তার অনেক কম হবে। আপনি বলতে পারেন তার জি ডিফারেন্স যে 60% কম, মানে যে 40%ই আমরা, কম হবে। জি জি, স্যার, কারণ আমরা অনেক সময় ভুল মাপও নিতে পারি ওইখান থেকে, হার্ড কপি থেকে, কারণ অবশ্যই ভুল মাপ নিতে পারি না, ভুল মাপ নিব। আমি তো আপনাকে জি একদম একদম একুরেট বললাম যে ভুল মাপ নিব, নিতে পারি না। আমি মনে করেন যে ফ্যানটা এখানে দিছি, তো এখান থেকে এখানে কটুক দিছি আমি তো বুঝতেছি না, আবার এখান থেকে কটুক দিছি আমি তো বুঝতেছি না। এটা তো আপনি একটা রুম দেখতেছেন, অনেকগুলা বাসা বাড়িতে আছে, যেমন এখানে পার্কিং এ গাড়ি দিয়ে দিছে না, অনেকগুলা বাসা বাড়ি করে কি তাদের ইন্টেরিয়র ডিজাইন সহ দিয়ে দেয়, যাতে তাদের বসার সিটটা কোন জায়গায় ওইটা আপনি সব বুঝতে পারেন, ওই অনুযায়ী আপনি লাইট ফ্যান সবকিছু অ্যাকচুয়াল মেজারমেন্ট দিতে পারবেন। মোট কথা হচ্ছে কি আপনি একটা স্মার্ট ওয়ার্ক তখনই করতে পারবেন আপনাকে ক্লায়েন্ট যখন একটা স্মার্ট কিছু দিবে, স্মার্ট ফাইল দিলে আপনি স্মার্ট ওয়ার্ক করতে পারবেন। সে যতটুকু আপনাকে আনস্মার্ট রাখবে আপনার কাজটা ততটুকু আনস্মার্ট হবে। তো এখন জি কথা ভাই। হচ্ছে মার্কেটে অনেকেই আছে যে কাজের জন্য সে চিন্তা করে যে আমি একটু আগায় থাকার জন্য সে ধুম করে কাজটা নিয়ে এভাবে করে দিয়ে দেয়, তারপর শেষে যেভাবে হোক একটা নয় ছয় করে মিলিয়ে দেয়। তো এইটা আসলে করা মানে না করাটাই বেটার। এটা করলে হয় কি আপনার মার্কেট রেপুটেশনটা আস্তে আস্তে খারাপ হবে। ঠিক আছে, আপনি যে কাজের কোয়ালিটি আছে ও নষ্ট হবেই। এগুলো হচ্ছে কি আমার ফ্লোর লেআউটটা গেল। সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা আসলে দেখাই, আচ্ছা আবার অন করি আমি। ফাইলটা অন হচ্ছে, অন হোক। জি, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম যেটা আমার আছে, স্লাইডটা করি। এই যে এখানে যে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, অ্যাকর্ডিং টু ভিএনভিসি স্ট্যান্ডার্ড। অ্যাকর্ডিং টু ভিএনভিসি স্ট্যান্ডার্ড বলতে কি বলছে এবং সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা কি এটা সম্পর্কে একটু বলি। সিঙ্গেল লাইন ডায়াগ্রাম হচ্ছে আমরা শর্টে বলি এসএলডি, যে একটা ইলেকট্রিক্যালের আমার যে ব্রেকার হয়ে কেবল হয়ে যে আমাদের লোডে যে লাইনটা যাচ্ছে কারেন্টটা পৌঁছাচ্ছে, এইটা আমরা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দিয়েই করি। সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আমরা কিভাবে তৈরি করি, প্রথম আমরা এই লোড লিখি, এই লোড অনুসারে টোটাল লোডটা কত বের করি, টোটাল লোডের রেফারেন্সে আমরা কত কারেন্ট তা বের করি, ওই কারেন্টের রেফারেন্সে আমরা ব্রেকার সিলেকশন করি। এই ব্রেকার অনুযায়ী আমাদের কেবল সিলেকশন করতে হয়। কেবল একটা ক্যাটালগ আছে যে কত কারেন্ট কেবল, কতটুকু কারেন্ট ক্যারি ক্যাপাসিটি। এই যে এরকম একটা আমাদের, এই যে এরকম একটা আমাদের কি আছে যে একটা ওই কত আর এম কেবল কতটুকু কারেন্ট ক্যারি ক্যাপাসিটি ডিটেলসটা আছে। ঠিক আছে, তো এইটা আসলে আমি, এইটা তো একটা চাইনিজ ফ্যাক্টরির কাজ, আমি একটা বাংলাদেশি ফ্যাক্টরি দেখাই তাহলে কেবলের কিছু বিষয় আমি ব্রিফ করে দিতে পারবো। আর সম্ভবত জি। 2019-এ অটোমেটিক কেবল সিলেকশন করা যায় নাকি, এরকম একটা সফটওয়্যার আমি না না দেখেছিলাম। না 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 না, এগুলো আসলে আমি আপনার কথা বলি, ক্যাট কোনো সিমুলেটেড সফটওয়্যার না, ক্যাট একটা ডিজাইন সফটওয়্যার। ঠিক আচ্ছা। আছে, আপনার যেটাতে সিলেক্ট করা যায় ওইটা হচ্ছে যে আপনার এক্সেলে আমরা এখানে একটা ওই প্রোগ্রাম করে ফাইলটা সাজায় রাখি যে আমার, জি জি যেমন জি। আমাকে যদি এখন আপনি জিজ্ঞেস করেন যে এত এম্পিয়ার ব্রেকারের জন্য আমরা কত আরএম কেবল ইউজ করবো, যে 25 এম্পিয়ার ব্রেকারের জন্য 4 আরএম, 32 এম্পিয়ারের জন্য 6 আরএম, 40 এম্পিয়ারের জন্য 10 আরএম, 50 এম্পিয়ারের জন্য 10 আরএম, 63-র জন্য 16, এটা আমার কাজ করতে করতে একটা মুখস্থ হয়ে গেছে। তো এখন বিষয়টা হচ্ছে কি যে এক্সেল ফাইলটা এগুলো স্যার যদি সাথে অ্যাটাচ করা থাকে তাহলে যারা নতুন তাদের জন্য সুবিধা হবে, আমি জাস্ট শুধুমাত্র বসায় দিলে আমার কেবল সিলেকশনটা অটোমেটিক হয়ে যাবে। বুঝতে পারছি। এখন আপনার তো আমি বললাম যে আসলে এরকম কোনো ফাইল আমার কাছে নাই। আমি এক প্রকার
এই যে এই ফাইলটা থেকেই ধরে ধরে কাজ করতে করতে এক প্রকার মুখস্থ হয়ে গেছে যে কেবল কোন কেবল আর কারেন্ট ক্যারি ক্যাপাসিটি কত। ঠিক আছে, এটা আপনার কোন ডেইলি ডেইলি বিওয়াই একটা ওয়ার্কিং, জি। আপনার ডেইলি ওয়ার্কিং এর জন্য এটা আপনার মানে ব্রেনে। হ্যাঁ, ডেইলি ওয়ার্কিং এর জন্য আপনার মেইন এইটাই। আপনি আসলে ওই এক্সেল শিট এটা সেটা যদি ফলো করেন, আপনি কখনো ক্যালকুলেশন বুঝবেন না, কখনই ক্যালকুলেশন বুঝবেন না, শিখবেন না, ওগুলো আপনার আইডিয়াও থাকবে না। আপনার যেমন কি আমি একটা কারেন্ট দেখলে, থ্রি ফেজ কারেন্ট দেখলে কত মাল্টিপ্লাই করতে হবে, কত ডিভাইড করতে হবে, কত কারণ আমার একটা মুখস্থ হয়ে গেছে যে এত বেশি হবে না, এত ভিতরে থাকবে, একদম কাছাকাছি থাকে, যেটা আমি মানে আমি আমার রুলসে যেভাবে করি। তো বিষয়গুলো কিভাবে হয়েছে যে আমি যখন এই এসএলডির প্রতিটার যখন আমি কারেন্ট বের করি, প্রতিটার ক্যালকুলেটর ক্লিক করে করে কারেন্ট বের করি, এটা দেখেন একটা কত বড় এসএলডি। ঠিক আছে, এখানে মানে হাজার হাজার ব্রেকার, আমি যদি 1000 কারেন্ট বের করি, ভাই এমনি মুখস্থ হয়ে যাবে। আমার কথাটা বুঝতে পারছেন? তো বিষয়গুলো হচ্ছে এরকম, তো এটা বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তো কেবলের যেটা আমি বলতে চাইছিলাম যে কেবল টাইপ হচ্ছে বিওয়াইএ এনওয়াইওয়াই। তো বিওয়াইএ কোনটা? বিওয়াই হচ্ছে কারেন্ট ক্যারি ক্যাপাসিটি একটু কম, আর এনওয়াই সেটা থেকে একটু বেশি। তো কেবল ক্যাটালগটা দেখলে এগুলো আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আমি ওই ক্যাডের যেহেতু আপাতত ক্লাস নিচ্ছি, এগুলো সম্পর্কে একটু বেশি ফোকাস করি। তো এই যে এখানে আমরা টোটাল লোড অনুসারে ব্রেকার, ব্রেকার অনুসারে কেবল, কেবল অনুসারে আবার এখানে বাসবার কেবল যা দিয়ে সিলেকশন করলাম। এইবার এই নিচে যত টোটাল আছে, এই যে টোটালটা, এই টোটালের উপর আমি মেইন ব্রেকার, এই মেইন ব্রেকারের উপর আমি আবার বাসবার, বাসবারের উপর কি করলাম, এখানে যে কেবলটা আছে এটা সিলেকশন করলাম। এই যতগুলা কাজ করলাম এসএলডি তে, এটা হচ্ছে পুরোটা একটা ক্যালকুলেশনের কাজ। একদম একটা থেকে একটা প্রসেস করে ক্যালকুলেশন করে করে করতে হবে। তা আপনি যখন ক্যাডে কাজটা করতে যাবেন, আপনার জন্য একটা ইজি হবে, কিন্তু হাতে করতে গেলে এই জিনিসটা অ্যালাইনমেন্ট পাবেন না আপনি কিছু। ক্যাডে করতে গেলে অনেকটা অ্যালাইনমেন্ট পাবেন। তো এই জন্য হচ্ছে কি, মোটামুটি ইলেকট্রিক ক্যাডটা আসলে মানে গুরুত্বপূর্ণ বেশি। আচ্ছা, তো আপনারা এখানে দেখেন এসএলডি তে যতগুলো আইকন যা যা ইউজ করা হয়েছে, আমার মতে এরকম না যে আমি কোনো কিছু মানে আইকন গুলো যদি ডিজাইন করা যাবে না, এমন কোনো কিছু নাই আমার দেখা। ঠিক আছে, এগুলো সবকিছু আসলে খুব ইজিলি ডিজাইন করা যাবে। আমি একদম ডিজাইন না করতে পারলে যদি নাম্বার গুলো জাস্ট কপি করে করে নেই, এখান থেকে কিন্তু আমি এডিট করে করে লিখতে পারতেছি। তো মোট কথা হচ্ছে আপনি যখন নিজে নিজে কাজ করবেন, নিজের কিছু ট্রিক বের হয়ে যাবে। আমি আমার মতো কিছু যখন ট্রিক বের করছি, আপনি আপনার মতো দেখবেন এটা বের করবেন। তবে আইকনিক গুলো পরিচয় থাকলে আপনার যেই কোনো কমপ্লেক্স কাজটা ইজিলি ভাবে তুলতে পারবেন। আচ্ছা, তো এরপরে স্লাইডে দেখি তো কি আছে। ওই এলপিএস, এলপিএস টা তো আসলে শুরু থেকেই দেখাচ্ছি। এলপিএস টা কি অন করি নাই? আচ্ছা, এলপিএস টা ওই যে যেটা দেখাইলাম, যে একটা ফ্যাক্টরির এলপিএস টা দেখাচ্ছি আমি। নেক্সট স্লাইডে যাই। এলপিএস গেল। আচ্ছা, এই যে এখানে অটোক্যাডের বেসিক গুলা, এগুলো এখান থেকে আরো সহজে দেখাইতে পারবো। আমি এলপিএস টা দেখাচ্ছি, এর ভিতরে যে অটোক্যাড ইন্টারফেস, এখানে বিভিন্ন আইকন গুলো দিয়ে আমি দেখাই দিছি যে কোনটার কি কাজ, যে কি আসল বিষয়, এখানে কি কি বিষয়গুলো আছে, এই বিষয়গুলো যে কমান্ড লাইন কোনটা, স্ট্যাটাস বার কোনটা, এই বিষয়গুলো। তো আপনারা যদি একদম ধরেন যে যে কমান্ড লাইনটা কি, স্ট্যাটাস বারটা কি, আসলে সবকিছু এই এই অল্প সময়ের ভিতরে আসলে বলাটা পসিবল না, আপনারা বুঝতেছেন। তো এই জন্য আপনাদের করণীয় কি, যে এগুলো দেখে দেখে যদি সার্চও করেন, হচ্ছে অনেকটা ধরেন যে ওই যে একটু কি পয়েন্ট টাইপের, যেগুলো ধরে যদি আমরা সার্চ করেন, ডিটেলসটা জানেন, দেখবেন যে অনেক কিছু শিখা হয়ে গেছে। তো এগুলো হচ্ছে এখানে এর আর কি, যে আন্ডারস্ট্যান্ড লেআউট টুলস এন্ড অটোক্যাড, যে আপনার ওই যে যেগুলো টুলস গুলো দেখালাম, কাট কপি পেস্ট, এগুলো যেগুলো দেখলাম, হাউ টু লঞ্চ এন্ড সফটওয়্যার কিভাবে আমরা করতে পারি, স্টার্টটা কিভাবে করতে পারি, কিভাবে সফটওয়্যারটা চালাইতে পারি, সফটওয়্যার ভিতরে আরেকটা ফাইল কিভাবে ইনপুট করতে পারি, এগুলা উইন্ডোজ কাস্টমাইজ অ্যাপ্লিকেশন তো কিভাবে আমরা কাস্টমাইজে কাজ করতে পারি, সেট ড্রয়িং ইউনিট, ওই যেটা আমি দেখালাম ডাইমেনশন স্টাইলে গিয়ে ইউনিট গুলা। মোট কথা হচ্ছে আপনি এইখান থেকে যখন দেখবেন যে সেট ড্রয়িং ইউনিট আপনি পারতেছেন না, আপনি এটা কাউকে জিজ্ঞেস করেন, ইউটিউবে সার্চ করেন, মানে নিজের মতো করে সার্চ করা ট্রাই করেন, দেখবেন এভাবেই শেখা হয়। যদি আমাদের ইউনিটের কাজটা একটু কম লাগে, এলপিএস এ লাগে বেশিরভাগ। হ্যাঁ, এরপর হচ্ছে কি, ড্রয়িং এন্ড সেভিং। তো আমি আপনাকে দেখালাম যে ফাইল ওপেন এবং মাল্টিফাইল ফাইল কিভাবে ওপেন করে, এটা কিন্তু দেখাইলাম যে এটা জাস্ট ক্লিক করলেই যে যে আমার এখানে মাল্টিপল ফাইল কিন্তু ওপেন আছে। তো ফাইল ওপেন কিভাবে, মাল্টিপল ফাইল, মডিফাই টুলবার গুলো আমি দেখাইলাম যে এখানে কিন্তু গুলা
যে আমি যদি ফাইলটাকে মডিফাই করতে চাই, সবগুলো আছে আমার মডিফাই টুলবার। যে আমি যদি এটা একটা মডিফাই করতে চাই, এখান থেকে এগুলো যে মডিফাই, এখানে কিছু একটা আপডেট করতে চাই, মডিফাই বলতে কি এটাকে আমি cut করে অথবা কিছু কেটে এটা কালার চেঞ্জ করব, এই উপরে এগুলো সবগুলো হচ্ছে মডিফাই টুলবার। আচ্ছা, এরপরে 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 প্র্যাকটিস ড্রয়িং। আপনি কিছু ওই প্র্যাকটিস ড্রয়িং বলতে কি, এই যে আমি যেখানে দেখাইলাম যে এক্সাম্পল, এগুলো আমি কিভাবে আঁকছি, জিনিসটা আপনি নিজে প্র্যাকটিস করেন। এটার কাছে পরে আসি। এই যে এখানে আমি যে ফ্যান লাইটের আইকন গুলো যে আঁকছি, প্র্যাকটিস করেন। এই যে লিজেন্ডে যেগুলো আছে এগুলো কিভাবে আঁকছি দেখেন, এগুলো কঠিন কিছু নাকি, আঁকা যায় নাকি, এই বিষয়গুলো প্র্যাকটিস করতে হবে। সেভিং অপশন তো দেখাইলাম। নর্মালি কন্ট্রোল সেভ দিলে সেভ হয়ে যাচ্ছে। এরপরে যদি আপনাদের একদম সেভিং অপশন দেয়া, এই যে ফাইল, সেভ এস, একদম নর্মালি যেভাবে সেভ করে আমরা ওইভাবে করে সেভ করতে পারবো। ঠিক আছে। মডিফাইড ড্রয়িং গুলা যেগুলো আছে, এই যে বললাম মুভ, কপি, মিরর, এগুলো কিন্তু আমি দেখাই দিছি মোটামুটি আপনাদেরকে। অফসেট, রোটেট, স্কেল, এই যে যেগুলো করতেছি আমরা, অফসেটের এগুলা, ট্রিম, এক্সটেন্ড, ফিল্টার, এই যে আমরা ট্রিম করতেছি, কাটতেছি কোন একটা কিছু, এই ইয়া করতেছি, কাট, কপি, পেস্ট, যেগুলো যেগুলো করতেছি এগুলো এখানে বলছে। জেনারেশন টেবিল, ওই যে আমরা টেবিল করতেছি, টেক্সট করতেছি, এই যে এখানে মেজারমেন্ট করতেছি, ডাইমেনশন নিচ্ছি, এগুলো যে মাল্টিপল টেক্সট করতেছি, এই বিষয়গুলো এখানে মানে এই আইকন গুলো যে আমরা ব্রিফ করে দিছি। ব্লক এন্ড ল্যাম্প, ব্লক ক্রিয়েট ব্লক, ওই যে ব্লক গুলো আমি দেখালাম হ্যাশ দিয়ে, গ্রুপ, অবজেক্ট, টুগেদার, ইরেজার, মাল্টিপল। এই যে আমি এখানে যদি আমি সিলেক্ট করি, যে এক্সাম্পল এটি 1 সিলেক্ট করছি, এটাও এটি 10 এবং 11 সিলেক্ট করছি, তবে একসাথে যদি ডিলিট মারি ডিলিট হয়ে যাচ্ছে। কন্ট্রোল জেড দিলে আবার আগের মতো চলে আসতেছে। বিষয়গুলো অবজেক্ট মাল্টিপল, লেআউট ম্যানেজমেন্ট, যে আমি লেআউট ডিজাইন করার জন্য উপর একটা লেআউট রাখলাম, এগুলো আসলে একটু লাগে। দুইটা লেআউটে যখন আমরা কাজ করি, লেআউটের এখানে একটা দেখাইনি কাজটা, একটু মানে টাইম লাগবে, আমার কাছে স্যাম্পল ফাইলটাও নাই। তো আবার লেআউট, যে এইটার একটা লেআউট, এটার একটা ডিফারেন্ট, এইটার আমি একরকম করলাম, এটার একটা একরকম করলাম। তো এইগুলো হচ্ছে কি ডিফারেন্ট ডিফারেন্ট লেআউট। ফ্লোর প্ল্যান এন্ড প্ল্যান্টিং, ফ্লোর প্ল্যান ড্রয়িং, ফ্লোর প্ল্যান, ফার্নিচার এন্ড ইলেকট্রিক্যাল এলিমেন্ট। ওই যে বললাম যে আপনি ফার্নিচারের রেফারেন্সে, যে এই জায়গায় আপনি সোফা দিলে, এই জায়গায় খাট দিলে, লাইটটা এই জায়গায় দেন, সুইচ বোর্ডটা এই জায়গায় দেন, যেভাবে কমফোর্টেবল হয় এই প্ল্যান গুলা করা যায়। প্রিন্ট লাইন, ডিফারেন্ট প্রিন্টিং অপশন সেট ইন অটোক্যাড। এগুলো আসলে প্রিন্টিং, ডিফারেন্ট প্রিন্টিং অপশন গুলা অটোক্যাডে সেট করা যায়। ক্লাস রিভিউ, বিজি বিজির কাছে। কোর্স কারিকুলাম দেখাচ্ছেন? জি, এটা কি আমাদের কোর্স কারিকুলাম, যে কোর্সের মধ্যে কি কি থাকবে সেটা? আপনার কোর্স কারিকুলাম না, আমি আসলে বেসিক যে কথাগুলো আছে এগুলো আসলে বলে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, এগুলা বুঝতে এগুলা ধরেন যে আপনি যখন কোর্সও শিখতে যাবেন, এগুলো হয়তো ব্রিফলি বলবে। আপনার যে কোনো স্বাভাবিকভাবে আপনি মনে করেন যে কি, যে এই যে অটোক্যাডের কোর্স করে অনেকে, আমরা অনেকেই করি, করে অনেক কিছু আবার দেখি যে কেউ কেউ শিখতে পারি না, আবার কেউ কেউ শিখতে পারি, কিভাবে শিখতে পারি, এই জিনিসটা আপনাকে আমি একটু বলে দিই, একটা ট্রিক। আপনি যখন মুভ, কপি, অটোক্যাডের কোনো ফাংশন কিছু চোখেই দেখেন নাই, কিছুই জানেন নাই, আপনি তো তাকে কোশ্চেন করতে পারবেন না। কিন্তু জি। আপনি যখন যে একটা প্রবলেম ফেস করছেন, যে আরে আমি ডাইমেনশন তো চেঞ্জ করতে পারতেছি না ভাই, আমি তো ফ্লোর প্ল্যানের তো এই ফার্নিচারের রেফারেন্সে কোথায় লাইট বসাবো বুঝতেছি না, লাইটটা কিভাবে ডিজাইন করবো বুঝতেছি না, ফ্যান কিভাবে ডিজাইন করবো বুঝতেছি না। আপনার যখন এরকম কোয়েরি আসবে, আপনি তখন এগুলো খাতায় লিখে রাখবেন। ধরেন আমি একটা ক্লাস নিলাম, আমি দেখাইলাম যে ফ্যানটা এভাবে ডিজাইন করে, আপনি এটা রেফারেন্সে 4-5টা ডিজাইন করতে পারছেন, আর একটা ডিজাইন করতে পারেন না, আপনি তখন লিখে রাখতে পারবেন। কিন্তু আপনি যখন ওই কোয়েরিটি আপনার নাই, আপনি কিছু শিখতে পারবেন না। তো আমি জাস্ট একটা বেসিক আইডিয়া দিচ্ছি কি, যে আপনার এই জিনিসগুলো আপনার এইভাবে করে, এই ফার্নিচার গুলো কিন্তু একটা ডিজাইন করা থাকে একদম ক্যাডে। আমার কাছে ফাইল খুঁজলে পাবো, ফাইল আছে আসলে, যে একটা একদম রুমের ফার্নিচার সহ থাকে। ঠিক আছে। ফ্লোর প্ল্যান অ্যান্ড ফার্নিচার, ফার্নিচার, ল্যান্ড রুম, হ্যাঁ। তো আমরা অনেক সময় আছে যে আমরা আগে ফ্লোরটা প্ল্যান করি, ফ্লোরটা ডিজাইন করার পরে এখানে কি কি ফার্নিচার হয় ওইটা দিই। ফ্যাক্টরির ক্ষেত্রে করি কি, ওইখানে কি কি মেশিন হয় ওই জিনিসটা দিই। তো এই জন্য ফার্নিচারটা এখানে বুঝাইছি যে আপনি যখন মেশিন লেআউটটা দিবেন, আপনি বুঝতে পারবেন যে সুইং মেশিনের নিচে দিয়ে আপনি কেবল ট্রেটা টানতেছেন নাকি উপর দিয়ে টানতেছেন। উপর দিয়ে টানলে কত ফিট হাইটে টানলে আপনার ওয়ার্কারের মাথায় লাগবে না, আবার ওই কেবল ট্রের উপরে যদি আপনি লাইট দেন, তাহলে ওই লাইটের লাক্সটা কতটুকু হলে তারা দেখতে পারবে। এই প্ল্যানিংটা আপনি একজাক্টলি খুব সুন্দর করে করতে পারবেন। সেম ফার্নিচারে যখন আপনি রাখবেন ওই লাইটের
মানে পজিশনের উপর ডিপেন্ড করে আপনি দিতে পারবেন যে সে কতটুকু আলো পাচ্ছে। ভাই 2D তে তাহলে হাইট কিভাবে বুঝবো? আচ্ছা ভাই, 2D তে আপনি হাইট কিভাবে বুঝবেন? খুব সুন্দর একটা কোশ্চেন করছেন। মনে করেন যে একটা ফ্লোরের হাইট 12 ফিট। তো আপনি ক্যাবলটা যখন ডিজাইন করতেছেন, স্বাভাবিকভাবে আমি তো বুঝতেছি না যে ক্যাবলটা কি ওই যে, যেমন আমি একটা কেবল টানছি, এটা কেবল টানছি, এটা কত ফিট উপরে টানছি আমি তো জানি না। তো সাধারণত থ্রিডি, এই ফ্লোরের লেআউট গুলো 3D তে আপনি যখন দেখবেন এটা 12 ফিট, তখন আপনি কি করে দিবেন যে একটা মানুষ সর্বোচ্চ হবে কি 5 থেকে 6 ফিট। আবার তো আমি যদি 7 ফিট দেই, তো আমি 7 থেকে 7.5 ফিট, যদি ফ্লোর লেভেল থেকে 7 থেকে 7.5 ফিট উপর হবে কেবল ট্রেটা। তো আপনি যদি 2D তে একটা নোট আকারে যদি এভাবে লিখে দেন যে আমার কেবল ট্রেটা আমার হইতে হবে কি ফ্লোর লেভেল থেকে 7 ফিট বা 8 ফিট উপরে, তখন তো যে ইনস্টলেশন করছে সেই লেখাটা দেখে সে বুঝতেছে যে সে কত ফিট উপরে দিবে। আমার কথাটা কি বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। এই বিষয়টা হচ্ছে কি, আপনি 3D থেকে আইডিয়া তার আইডিয়া হাইটটা করে দিবেন। দিতে হবে আর কি। আইডিয়া না, অ্যাকচুয়ালটাই দিবেন। আইডিয়া না, আপনার ওয়ান কাইন্ড অফ অ্যাকচুয়ালটাই দিবেন। মানে বিষয়টা হচ্ছে কি, শো করানো যাচ্ছে না, মানে আপনি ভিউটা দেখাইতে পারতেছেন না, এটা আইডিয়া না, এটা একদম অ্যাকচুয়ালটা দিচ্ছেন কিন্তু না আপনি না, আমার ভিউটা। ক্যালকুলেশন যেটা আর কি, যে কত হাইট দিব, সেটা ক্যালকুলেশনটা আসলে আমার আইডিয়া করে দিতে হবে বা আইডিয়ার উপর ভিত্তি করে করতে এইটা হবে। এইটা আইডিয়া বলতে কি, এটার একটা ক্যালকুলেশন আছে, এর আইডিয়া না ভাই। আসলে ফ্যাক্টরির প্রত্যেকটা জিনিস একটার সাথে একটা রিলেটেড, এবং প্রত্যেকটা বিষয় ইঞ্জিনিয়ারিং। এটা আপনার কোনো আইডিয়া না। এই বিষয়টা হচ্ছে কি আপনার লাইটের লাক্সের উপরে। ফ্যাক্টরিতে একটা মানে একটা লিস্ট আছে যে আপনার এই লাইটটা এত লাক্স দেয়, এত ওয়াটের লাইট এত লাক্স দেয়। তো আপনি যত ওয়াটের বাড়ায়া লাইট দিতে পারবেন, আপনি ওই কেবল ট্রেটা তত উপর উঠাইতে পারবেন। এখন আপনি যত বেশি ওয়াটের লাইট দিবেন তত লাক্স বেশি পাচ্ছেন, ভালো কথা, কিন্তু কারেন্ট বিলও তত বেশি আসবে। তো সেই জন্য আপনার করতে হবে কি, যে যাতে আমার একদম মিনিমাম এইটুক দিলে আমার ওডিতে সমস্যা করবে না, আবার মিনিমাম এইটুক লাইট দিলে লাক্স পাবে, কারেন্ট বিল কম আসবে। ওভারঅল সব ক্যালকুলেশন করে আপনার ওই হাইটটা দিতে হবে। জি আমার জি, কথাটা বুঝতে বুঝতে পারছি। পারছেন? জি, বুঝতে পারছি। আচ্ছা। তো এখানে এটাই প্রিন্টিং ক্লাস রিভিউ অপশন ইউর ক্যাড ড্রয়িং। আপনার এই যে ক্যাড ড্রয়িং এর বিভিন্ন যে অপশন গুলো আছে, বিভিন্ন যে কাজগুলো করা যায়, এই জিনিসগুলো একটু যে দেখতে হবে। রিভিউ কি পয়েন্ট ফ্রম প্রিভিয়াস, যেগুলো ইয়ে করা লাগবে না। ইলেকট্রিক্যাল সিম্বল সম্পর্কে আপনার আইডিয়া রাখতে হবে যে ইলেকট্রিক্যাল, যেহেতু আপনি ডিজাইনটা শিখতে যাচ্ছেন একটা, এখন যদি আপনাকে আমি বলি একটা সাবস্টেশনের সিম্বলটা কিরকম হয়, একটা সাবস্টেশনের সিম্বল কিরকম হয়। কেন? সে আমারটা কি সমস্যা করতেছে একটু দেখতেছি। আচ্ছা, আমি এখন একটা করি কি, সাবস্টেশনের তো, তো এখানে তো সাবস্টেশন ডিজাইন আছে। এই যে আমার একটা সাবস্টেশন, তো এই যে সাবস্টেশনের সিম্বলটা হচ্ছে এরকম। তো আপনি এগুলো সব লিজেন্ডে, এগুলো শুরুতে এরকম লিজেন্ড থাকবে, এই লিজেন্ড গুলো আগে, লিজেন্ডটা কোথায়, এই যে লিজেন্ড গুলো আগে আপনার মাথা ঢুকায় ফেলতে হবে। যে ট্রান্সফরমার কিরকম, লাইটিং অ্যারেস্টার কিরকম, সার্কিট ব্রেকার কিরকম, ডিজিটাল জেনারেটর কিরকম, এই বিষয়গুলো যখন আপনি শিখে যাবেন, যেন আপনি আমার এখানে যদি চোখ বন্ধ করে বলি যে এখানে কি কোনটা আমার মুখস্থ হয়ে গেছে, কোনটা এমডিবি কোনটা ডিবি, কারণ সিম্বল গুলো আগে আমরা আয়ত্ত করছি। তো এই যে আগে আপনার এই সিম্বল গুলা, ইলেকট্রিক্যালের যে সিম্বল গুলো আছে, এগুলো আপনার সবগুলা জানতে হবে, কিভাবে কি ডিজাইন করে, কি কি করে। তাহলে আপনি খুব মানে স্টার্টিংটা আপনার খুব স্মার্ট হবে। আর্কিটেকচার টু ইলেকট্রিক্যাল, তো এই যে আর্কিটেকচারাল টু ইলেকট্রিক্যাল, আপনার কিছু ডিজাইন ইলেকট্রিক্যালের সিম্বল গুলা আর্কিটেক্ট ডায়াগ্রাম থেকে বানাইতে হবে। এই পুরা ক্যাটটাকে আমরা আর্কিটেক্ট বুঝাচ্ছি। তো এইখান থেকে আপনার বানায় নিতে হবে। বানায় নিতে বলতে ওই যে বললাম যে এই বক্সটা ধরেন আপনি করছেন, এই যে একটা এমডিবির বক্স করছেন, করে এইভাবে ক্রস দিছেন, দিয়ে যেখানে হ্যাচ গুলা দিয়ে দিছেন, এগুলো বানায় নিতে হবে। ইলেকট্রিক লেক লেআউট ডায়াগ্রাম, হ্যাঁ।
তারপর হচ্ছে কি আপনার একটা লেআউট ডায়াগ্রাম বানাইতে হবে, যে আমি এরকম একটা রুম আঁকলাম, এখানে এটা, এখানে দরজা দিলাম। জাস্ট নিজের মতো করে সিম্বল গুলো বসানোর জন্য একটা চারপাশে দাগ কেটে ট্রাই করতে হবে। একটা সাবস্টেশন ডিজাইন, সাবস্টেশন ডিজাইনের জন্য আপনার ফার্স্ট হচ্ছে সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা একদম বেসিক, সব ক্যালকুলেশন আপনার জানা লাগবে। লোড ক্যালকুলেশন থেকে শুরু করে আপনার একদম মানে ব্রেকার সিলেকশন, কেবল সিলেকশন সবগুলা। সিঙ্গেল লাইন ডায়াগ্রামে অনেকগুলা ক্যালকুলেশন, অনেকগুলা। এবং কি সাবস্টেশন যখন আমরা সিলেকশন করি, তখন আমরা দেখি যে টোটাল লোডের উপর আমরা ওই কিলোওয়াটকে কেভিএ তে নেই, ফ্যাক্টরি 30% লোড বাড়ায় ধরি, ওই রেসিডেন্সিয়াল 40% লোড কমায়া ধরি, ধরে সাবস্টেশন সিলেক্ট করি, ওইটা রেফারেন্সে 60% ইয়া করে পিএফআই প্যানেল সিলেক্ট করি, তার রেফারেন্সেও মানে ওই সাবস্টেশনের সাথে 1.6 মাল্টিপ্লাই করে মেইন ব্রেকার সিলেকশন করি। মানে এইভাবে করে স্টেপ বাই সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা করতে হয়। এই স্টেপ বাই স্টেপ ডিজাইনটা যখন আপনি করতে থাকবেন, আপনি যখন ক্যালকুলেশনটা করবেন, ডিজাইনটা করবেন, আপনার দুইটার কনসেপ্টই ক্লিয়ার হবে। যখন আপনার ইলেকট্রিক্যালের ডিজাইন থেকে ক্যালকুলেশনের কনসেপ্টগুলো আপনার বেশি আর জানা লাগবে। মেন বেকারটা কত পার্সেন্ট? কোন মেইন ব্রেকার? মানে যে আপনার সাবস্টেশনের যে মেন বেকারটা সিলেকশন করেন। সাবস্টেশনের মেইন ব্রেকারটা হচ্ছে সাবস্টেশনের কেভি এর সাথে 1.6 মাল্টিপ্লাই করবেন। আর যদি 1.6 মাল্টিপ্লাই না করেন, টোটাল এলটি তে যত লোড আছে ওইটাকে আপনি করবেন কি কারেন্টে কনভার্ট করবেন, টোটাল লোডটাকে কারেন্টে কনভার্ট করে দেখবেন যে কত ব্রেকার আসে। শর্টকাট সিস্টেম আছে, মানে ইজি সিস্টেম আছে। তো আমরা করতে করতে আমাদের একটা আইডিয়া হয়ে গেছে, তো এই জন্য আমরা একদম শর্টকাটে করি। আমার শর্টকাটে কথাটা বুঝতে পারছেন? 1.6% গুণ করলে হবে টোটাল। 1.6, হ্যাঁ, মাল্টিপ্লাই করলে হবে। আপনার এক্সাম্পল হচ্ছে 500 কেভি সাবস্টেশন, আপনি 1.6 করবেন, যত আসে তত। সোজা জি, কথা যেটা। ঠিক আপনার আছে। যদি 1000 কেভি হয়, 1000 কেভি হয়, 1.6 করবেন, মানে কি 1600 এম্পিয়ার ব্রেকার লাগবে, শেষ। এর খালি কাঁপানো জামার তলে জীবনে কিনে দিল না একটা, কি জানো করে না, নাইট ড্রেস। ভাই একটু মিউট করেন। ও হ্যাঁ, কি বন্ধ করার? কোয়ানে তো কয় না কথা, আপনি নেট বন্ধ এমনি না হলে হবে না। কে? আচ্ছা, স্যার, কিছুক্ষণ আগে যে ভদ্রলোক প্রশ্ন করেছিল তার সাথে আমি একটু অ্যাটাচ করতে চাচ্ছিলাম। জি, কোনটা? উনি বললো যে মেইন যে ব্রেকার সিলেকশনের ক্ষেত্রে আমরা জি 1.5 মাল্টিপ্লাই করতে বললেন, তো জি এক্ষেত্রে রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল এবং ইন্ডাস্ট্রিয়াল তিনটার জন্য তো আলাদা আলাদা। তো ভাই, আমি আমি আপনাকে বলি, একটা বিষয় বলি। আপনার কথা হচ্ছে কি, আপনি 1.6 মাল্টিপ্লাই করলে হচ্ছে সব জায়গায় হচ্ছে সেফ জোনে থাকবেন, কোনো জায়গায় প্রবলেমটা ফেস করবেন না, ঠিক এটা কি আছে? এম্পিয়ারের সাথে? এইটা হচ্ছে আপনার কেভি এর সাথে। জি জি। আমি এখন যদি আপনি এই যে রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল এগুলাতে করলেও দেখবেন কি জানেন, এই আশেপাশেই থাকে। এই 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 মাল্টিপ্লাইটা সাধারণত করে হচ্ছে কখন, আমরা যখন ওই যে বড় বড় যে সাবস্টেশন কোম্পানিগুলো আছে, এনার্জি প্যাক, রিভেরি পাওয়ার, এরপরে এই যে ধরেন যে আপনার এবি পাওয়ার, এরপরে এই যে পাওয়ার ট্রেক যেগুলোই আছে, বাংলা পাওয়ার, এই এরা যখন ক্যালকুলেশন গুলো করে, এদের কাছে কিন্তু টোটাল লোডটা থাকে না। ওদেরকে কি বলে দেয়, আমাদের 500 কেভি সাবস্টেশন লাগবে। তো ওরা যখন ওইটা জানে, তো ওইটার রেফারেন্স ওরা যেভাবে তৈরি করতে পারে, এইটা হচ্ছে ওই সিস্টেম। যদি আপনার কাছে লোড থাকে, তা আপনার কাছে মনে করেন লোড আছে যে 500 কিলোর লোড আছে, তো লোডকে কারেন্টে কনভার্ট করেন, জি 500 কিলোকে কারেন্টে নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে যত হয় তার থেকে আপনি 20% বাড়তি ধরেন ব্রেকারটা, আমরা যেভাবে নর্মালি ক্যালকুলেশন করি ওইটা ধরে আপনি সিলেকশন করে ফেলেন। মোট কথা সিলেকশন করা যায় অনেক ভাবে, আপনি 1.6টা তিনও ক্ষেত্রে এটা সেম। মানে 1.6 থাকলে আপনি সেফ জোনে থাকবেন, সোজা কথা যেটা। কারণ মেইন ব্রেকারটা যদি আপনি হেভি না দেন, ওইটার উপরই পুরো লোডটা চলবে। 1.5 যদি দেন, এটা ইউনিভার্সাল হিসেবে কাজ করবে। কোনো মানে সমস্যা নেই, 1.5ও চলবে, কোনো সমস্যা নাই। জি স্যার, ধন্যবাদ স্যার। আপনার বিষয়গুলো হচ্ছে যে এগুলো হচ্ছে কি, আমরা শর্টকাট করার জন্য, হুটহাট করে একটা আনসার দেওয়ার জন্য এই বিষয়গুলো একটা নিজেরা গুছাইছি। এগুলো কোনো ডেডিকেট কোনো আর্টিকেল না। আমার কথাটা বুঝতে পারছেন? কোনো রেফারেন্স না, আর্টিকেল না। জি স্যার, ধন্যবাদ। কন্টিনিউ করেন স্যার। আর একটু স্যার রেফারেন্স অনুযায়ী কি হবে? আমি তো ভাই বললাম কারেন্ট ক্যালকুলেশন করেন, আপনি কারেন্টে কনভার্ট করেন কিলোওয়াটকে। রেফারেন্স অনুযায়ী বলতে কি, আপনার টোটাল কিলোওয়াটকে কারেন্টে কনভার্ট করবেন, কারেন্ট থেকে ব্রেকার সিলেকশন করবেন, অত এম্পিয়ার, শেষ। ঠিক আছে, থ্যাংক ইউ। যদি এক্সাক্ট নিতে চাই তাহলে আমাকে লোড ক্যালকুলেশন করে কারেন্ট বের করে তারপর হ্যাঁ তো হ্যাঁ আমাকে, হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা হচ্ছে ইয়াতে কিন্তু যেহেতু সিমেট্রিক আমরা ফিউচার।
জি ভাই বলেন। ক্যালকুলেশন করা সেই ক্ষেত্রে আমরা 1.5 দিয়ে মাল্টিপ্লাই করি, কারণ এটা 1.6 দিয়ে, 1.6, 1.6, সরি, 1.6। 1.6, হ্যাঁ। যেমন পিএফ ইয়ার আপনার যদি পিএফআই প্যানেল কিভাবে সিলেকশন করি, 500 কেভি এর সাথে 0.6 মাল্টিপ্লাই করি। কথা বুঝছেন? 500 কেভি এর সাথে 0.6 মানে 60% আমরা পিএফআই প্যানেল ধরি না। তো জি স্যার। 0.6 মাল্টিপ্লাই করে দিই, 0.6 মাল্টিপ্লাই করলে আমরা যেটা পাই এটা হচ্ছে পিএফআই প্যানেল এত কেবার, শেষ। তো আপনি যদি এখন এটা বের করতে চান, এটা যদি আপনি বলেন রেফারেন্স অনুযায়ী বের করতে, পাওয়ার ট্রায়াঙ্গেল আপনার জানতে হবে। অ্যাপারেন্ট পাওয়ার কি, রিয়েল পাওয়ার কি, রিয়াক্টিভ পাওয়ার কি, কোনটা ক্যাপাসিটিভ লোড, কোনটা ওই অতিভুজ লম্বতে, এরপর ভূমিতে অবস্থান করতেছে, সাইন থিটা কস থেকে কোত্থেকে আসছে, ওইখান থেকে আপনার জানতে হবে। তো মোট কথা হচ্ছে সবকিছুর উত্তর আছে, কিন্তু আমরা যখন ক্যালকুলেটিভ কাজ করি, যখন স্মার্টলি খুব দ্রুত ফিনিশিং করতে চাই, তখন আমাদের করতে হয় কি, যে এইভাবে কিছু সিস্টেম নিজের মতো গুছিয়ে নিতে হয়। আমার কথাটা বুঝতে পারছেন? এটা অনেকটা ধরেন আমি, এক্সপিরিয়েন্স উপর নির্ভর করবে স্যার। আমি কতটা কাজ করি, কাজ করতে করতে কতটা আমি এই বিষয়গুলোর সাথে অভ্যস্ত, রাইট, তত। রাইট, 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 এই কথাটা আমি মিন করতেছি। ধরেন যে আমি এখন আমাকে ধুম করে একটা জায়গায় ইন্টারভিউ হঠাৎ করে কোশ্চেন করলো যে কিরকম, যে আপনাকে আমি 5 কিলো ওয়াট লোড দিলাম, এখানে কত কারেন্ট, তো আমি 5 কিলোর সাথে 1.73 মাল্টিপ্লাই করে দিচ্ছি। তখন কত হচ্ছে কি, আমি কাজ করতে হতে আমার হয়ে গেছে, আমি কনফিডেন্ট যে আমি একদম বলে যাই 1.73 মাল্টিপ্লাই করেন এত হচ্ছে কারেন্ট। তার সাথে আপনি 1.25 মাল্টিপ্লাই করেন, ওইটা হচ্ছে স্টার্টিং টর্ক সহ কারেন্ট, এর বেশি কারেন্ট উঠবে না। এখন জি কথা স্যার। হচ্ছে কিরকম, এটা হচ্ছে কি আমার কাজ করতে হতো, তো আপনাদেরও সেম হবে। যেন আমি কিন্তু অনেক, এই যে আমরা ইউনিভার্সিটিতে অনেক ফর্মুলা পড়ছি, অনেক কিছু পড়ছি, এখন হয়তো বা আমরা ওই আপনাদের ক্লাস নিচ্ছি, অনেক কিছু আমারও মানে একদম বেসিক থেকে জানতে হচ্ছে দেখে মাথায় আছে। যদি আমি এরকম না নিতাম, না জানতাম, দেখা যেত কি ওই পাওয়ার ট্রায়াঙ্গেল এটা আমি ভুলে যাইতাম। আমার কথাটা বুঝতে পারছেন? তো বিষয়গুলো হচ্ছে যে এরকম, এটা হচ্ছে আপনার প্র্যাকটিসের উপর। অটোক্যাডটাও সেম, জি স্যার। আপনি যেখানেই কোর্স করেন কিন্তু প্র্যাকটিস করতে হবে, কোশ্চেন করতে হবে, এই আইকন কি, স্যার এই আইকনটা কিভাবে আমি কমপ্লিট করব, এই আইকন দিয়ে আমি কিভাবে কাজগুলো করব, এটা কিভাবে টানবো, এটা কিভাবে আমি করবো, এটার গুরুত্বটা কি, আমি যদি একটা এসএলডি ডিজাইন করছি এই প্রবলেম ফেস করছি, এলডি ডিজাইন করছি এই প্রবলেম ফেস করছি। আপনি ডিজাইনের স্ট্যান্ডার্ড পারার দরকার নাই, আমার মতো সেম একটা ডিজাইন করছেন, এই প্রবলেম গুলো ফেস করছেন, জাস্ট কোশ্চেন গুলো লিখে রাখেন, লিখে কোশ্চেন করেন, অনলাইনে হোক অফলাইনে হোক, এভাবে বসেন, দেখবেন শিখা হয়ে গেছে। আর এরপরে হচ্ছে কি, এটা হচ্ছে ফার্স্ট ধাপ। সেকেন্ড ধাপ হচ্ছে কি, আপনার অতিরিক্ত প্র্যাকটিস করতে হবে, দিন রাত এটার প্রতি একটা প্র্যাকটিসের প্রতি নেশার, মানে নেশার মতো কাজ করাইতে হবে, বাস শেষ। হয়ে যাবে 1 মাস, 2 মাস, 3 মাস, 3 মাসের ভিতর হয়ে যাবে এটা। ক্রিয়েটিং ইলেকট্রিক সিমেট্রিক্স, এই যে ইলেকট্রিক্যাল কিছু আমি, যে আমি যদি কিছু আইকন সিলেক্ট করতে চাই, যেমন এই যে এখানে দেখেন যে আইকন মেনু আছে, সার্কিট ব্রেকার আছে, এগুলো সরাসরি রেডিমেডলি পাওয়া যায়। যেগুলো আপনাদেরকে ডিজাইন করে দেখাইছি, এগুলো এখানে রেডিমেডলি কিছু পাওয়া যায়, ঠিক আছে। এই টিউটোরিয়ালে এগুলো পাওয়া যায়, সাথেও পাওয়া যায়, সাথে একটু ডিজাইনটা করতে হয়। এখানে এই বিষয়গুলোই বলছে, আপনারা যে সিমেট্রিক কিছু ফিউচার আছে, আইকন মেনু আছে, সিম্বল গুলো বিল্ড করা আছে। আমার কথা বুঝতে পারছেন? তবে এই বিল্ড সিম্বল ইউজ করার থেকে আপনার নিজেরা বানায় বানায় যদি ইউজ করতে পারবেন, প্র্যাকটিস হবে ভালো, মানে আপনার কাজের আউটপুটটা বেটার হবে। পরে আপনি বিলটা যখন, যেমন কি এখন আমরা ধরেন যে একটা বুঝতেছি, এখন আমি বিলটা টান দিতে পারতেছি, কাজ করতে পারতেছি, সমস্যা নাই। স্যার, এবার প্রবলেম আসি হচ্ছে যে, জি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সময় তো স্যার সবাই, ক্লায়েন্টরা সবসময় ফাস্ট কিছু চাই, তো সেক্ষেত্রে যদি অটোমেটিক পাই আমাদের জন্য সুবিধা হবে, এটাই আপনার আর থেকে কি। তো আপনার থেকে তো অবশ্যই ফার্স্ট চাইবে, এটা খুবই হচ্ছে যে মানে চাইবে তো, মানে আর আপনার ফার্স্ট দেওয়াটা উচিত। কিন্তু আপনি যে ফার্স্ট দিতে গিয়ে ভুল করে ফেলেন, মনে করেন যে এই লেভেল চেক আইকনটার, দিতে চাই। হ্যাঁ এই আইকনটার এই জিনিসটা চেঞ্জ করা লাগবে, এই আইকনটার এখানে এবার এটা লিখা লাগবে, এটা করা লাগবে, আপনি যদি তখন এটা না পারেন তখন আরো বেশি ঝামেলা না? কিন্তু জি আপনি যে স্যার, রেডিমেড, ম্যানুয়ালটা জানলে সবচাইতে ভালো, আমি আমার মতো করে মডিফাই করে করে নিতে রাইট, পারলাম ডকুমেন্টের ব্যাপার। রাইট, আমি আপনাকে এই বিষয়টা বলতেছি। এখন মনে করেন আমাকে ধুম করে বললো যে আপনি এই আইকনটা এইভাবে করে এটা দেন, তাহলে আমি এটা কেটে আমি ম্যানুয়ালি একটা ডিজাইন করতে পারতেছি, কিন্তু তখন তো আপনি আটকে যাবেন। তো মেইন আমার কথা হচ্ছে ওইটারও গুরুত্ব নাই যে এরকম না, আপনি ম্যানুয়ালি যখন শিখবেন, যেন এই যে যদি কার ড্রাইভিং কেউ শিখে থাকেন, একটা বিষয় তো বুঝতেছেনই, ম্যানুয়াল জি সবাই শিখতে চায় কেন? কারণ আপনি ম্যানুয়াল জি। যখন শিখবেন আপনি কারের কোডটা শিখে গেছেন, আর যখন আপনি অটোটা শিখতেছেন শুধু এটা চেপে রেখে ছাড়তেছেন, গাড়ি চলতেছে, শেষ। তো বিষয়গুলো হচ্ছে এরকম আর কি। তো এখানে হচ্ছে কি 3D ফাইলগুলো প্রিপারেশনের বিষয় আছে, তো আমি একটা 3D একটা স্যাম্পল আপনাদেরকে দেখাই। এটা একটা 3D ফাইল, ঠিক আছে। এটা হচ্ছে কি আমার ওই যে একটা এলটি প্যানেলের ট্রান্সফরমারটা বেস কতটুকু হবে, এলটি প্যানেলের বেস কতটুকু হবে, এই যে বিসিবি প্যানেলের বেস কতটুকু হবে, এটার একটা ডিজাইন, এটা একটা 3D ভিউ, আমি কিন্তু 2D তে করছি। আমার কথাটা বুঝতে পারছেন? 3D তে কিছু কাজ আপনার 2D তে, মানে 2D ডিজাইনে 3D কিছু ভিউ গুলা দাঁড় করানো যায়, এই যে যেটা আমি স্যাম্পলি দাঁড় করাইছি, বিষয়গুলো হচ্ছে এরকম। দেখেন খুব সিম্পল ভাবে যে আমি দেখাই আপনাদেরকে, যেভাবে লাইন গুলা টানি, বাঁকা বাঁকা করে টানছি, অর্থটা অফ করে, অর্থটা অফ করে বাঁকা বাঁকা করে টানছি,
এখন দেখেন একটা কিন্তু 3D ভিউটা চলে আসে, এরকম করে বাঁকা বাঁকা করে টানছি। আমার এখনটা আসলে এরকম একুরেট হবে না, তো আমি একটা স্যাম্পল বেসিস দেখাচ্ছি আপনাদের। তখন আমি এরকম একটু বাঁকা করে ফেলছি, তখন আমি কি করতে পারতেছি, এবার এখান থেকে চিন্তা করলাম যে এখান থেকে একটা এরকম করে কিছু একটা উঠায় দিব। এরকম করে সিম্পল ভাবে আমরা 3D আসলে ডিজাইন করতে পারি। ঠিক আছে, দেখেন আমার ভিউটা কিন্তু ওয়ান কাইন্ড অফ 3D হয়ে যাচ্ছে না? তো আমি দ্রুত করতেছি তো আমার একুরেসি হচ্ছে না। ঠিক আছে, এগুলো এগুলো আসলে মেজারমেন্ট ধরে ধরে, যে 5 ফিট 10 ফিট এরকম মেজারমেন্ট ধরে ধরে যখন আমরা করতে থাকবো, দেখা যাবে যে কিরকম একটা একুরেট টাইপের হয়ে যাবে। আমার কথাটা বুঝতে পারছেন? তো বিষয়গুলো হচ্ছে যে আপনার 3Dর কনসেপ্টটা একদম সবার শেষে, এটা সোজা কথা। আপনি 2D পারেন, সবকিছু পারেন, কিন্তু আপনি এক্সপার্ট খুব বেটার, আপনি তখন হচ্ছে যে 3D নিয়ে চিন্তা করবেন, এবং 3D তে তখন আপনি একটা বেটার আউটপুট পাবেন। কিন্তু আপনি 2D যদি বেসিক কনসেপ্ট বেসিক এগুলো না জানেন, আপনি কখনো 3Dর ওই আউটপুটটা বেটার পাবেন না। আচ্ছা, যাই হোক, মোটামুটি ভাবে আমার আসলে এইটুকুই আজকে ছিল অটোক্যাড সম্পর্কে আসলে সেমিনার। এখানে কিন্তু আসলে একটা ওইরকম, প্রশ্ন ছিল। জি জি, আমি কোশ্চেনের সুযোগ দিচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আমি আর 2 মিনিট কথা বলি এরপরে। বেসিক শিওর শিওর। সেমিনার আসলে আমরা কিন্তু ওইরকম কোনো ডিটেলস, যে আমি জাস্ট আমার মতো করে যতটুকু পারছি দেখাইছি, তো সময়টাও খুব কম, নিজের মতো করে যতটুকু পারছি দেখাইছি। তো আপনাদের এই বিষয়টা শিখার জন্য নিজেদের বেশি বেশি একদম প্র্যাকটিস, আইকনগুলোর পরিচিতি, ইউটিউবে সার্চ দেন, আইকনের নামগুলো দেখে ইউটিউবে সার্চ দেন, এটার ওয়ার্ক প্রিন্সিপাল দেখেন, কি করতেছে কেমনে করতেছে, 3-4টা ভিডিও দেখেন, নিজেরা এভাবে নাড়াচাড়া করেন, অনেকটা ক্লিয়ার হবেন। এবার কোর্সে আসলেন, কোর্সে আসার পর ওদেরকে কোশ্চেন করেন, আপনি জাস্ট এই আইকনটা কেন, ওইটা কিভাবে, এটা কিভাবে, এটার কাজ কি, ওইটার কাজ কি। মূল একটা বিষয় মাথায় রাখবেন, কয়েকটা আইকন খুব ভালো করে ফোকাস করেন, যে একজন ক্যারিয়ার ডিজাইন করতেছে তারা কয়জন, যে একজন ইনস্ট্রাক্টরও, আমি সেমিনার নিচ্ছি আমিও, আবার যে কাজ করতেছে সেও, তারা এই কয়েকটা আইকনের উপর বেশি ক্লিক করে, ওগুলোর প্রতি বেশি ফোকাস দেন, বাকিগুলো অটোমেটিক হয়ে যাবে। আমি যখন ওয়ার্ড এক্সেলে যখন কমন কিছু জিনিস জানি, দেখা যায় ভিতরে আইকনগুলো নিজে নিজে খুঁজে বের করতে পারি। তো এইখানে বিষয়গুলো হচ্ছে সেম, কমান্ডগুলো ওয়ার্ড এক্সেলের মতোই। তো আজকে মোটামুটি আমার এইটুকুই ছিল। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে একজন একজন করে করতে পারেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাব্বির ভাই, আমি ফজলে রাব্বি বলছি। জি ভাই বলেন। আচ্ছা, আমি জানতে চাচ্ছিলাম যে আপনার এই আমাদের যে হায়ারিসের যে এই পারমিশনের জন্য যে ইলেকট্রিক্যাল লেআউট গুলা পারমিট করতে হয়, কি বেটিং করতে জি, হয়, সেই জিনিসটা একটু প্রসেসটা কি, যে এটা কিভাবে করে বা কোন ডিপার্টমেন্টে আপনি করতে কি হয়? আপনি কি ওই যে অডিটের কথাগুলো বলতেছেন? না না, ধরেন একটা হায়ারেস ভবন অনুমোদনের জন্য পিডাব্লিউডি থেকে যে আমাদের আর্কিটেক্ট ইলেকট্রিক্যাল এই পার্ট গুলা ড্রয়িং এর অনুমোদন নিতে হয় আর কি। তো জি জি জি। এটা, এই জিনিসটার প্রসেসটা কি আপনার অবগত আছেন কিনা, বা আপনি কি এটা? ইএলবি লাইসেন্সের কথা বলতেছেন? আপনি স্যার পল্লী উনি বিদ্যুতের হ্যাঁ কথা হ্যাঁ, যেহেতু ইএলবি বলতেছেন, ইএলবির ইএলবি কাজ। লাইসেন্স, আসলে ইএলবি লাইসেন্সের বিষয়টা আলাদা, ইএলবি না না, লাইসেন্সের বিষয়টা, পল্লী বিদ্যুৎ না। আচ্ছা, ইএলবি লাইসেন্সের বিষয়টা আলাদা। ইএলবি লাইসেন্সের বিষয়টা আমি একটু বলি। আপনার ধরেন যে ইএলবি লাইসেন্স লাইসেন্সটা হচ্ছে, লাইসেন্স না, লাইসেন্স। জি জি জি। আপনি কি রাজুক থেকে প্ল্যান পাসের কথা বা এরকম কোনো হ্যাঁ, জায়গা বলতে থেকে পারছি। হ্যাঁ 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 হ্যাঁ, অনেকটা প্ল্যান পাস, এমনই, রাজুক বা সিটি কর্পোরেশন বা হ্যাঁ আপনার সিটি কর্পোরেশন পিডব্লিউডি পৌরসভা যে। প্ল্যান পাসের জন্য আপনি অনুমোদনটা হ্যাঁ হ্যাঁ দিতে হয়, অ্যাপ্লিকেশন বা এরকম টাইপের যেটা থাকে আর কি, এটা ব্যাপারে আপনি জানতে চাচ্ছি। যেটা বলতেছেন প্ল্যান পাসের কথাটা, ওইটা আমি একটু ব্রিফ করি। ওইটা হচ্ছে বলা হচ্ছে যে শর্টকাটে ফায়ার সেফটি প্ল্যান। যে ফায়ার সেফটি প্ল্যানে একটা বিল্ডিং এর ভিতরে, এই যে হাইরাইজ বিল্ডিং এর ভিতরে আমার, যে আমার এখানে যে আন্ডারগ্রাউন্ডে সাবস্টেশন থাকতে পারবে না, সাবস্টেশন গ্রাউন্ড ফ্লোরে থাকতে হবে, ফার্স্ট ফ্লোরে থাকতে পারবে না, উপরে এলপিএস হইতে হবে। ফায়ার যদি হাইট বেশি হয়, এখানে ওই ফায়ার হাইডেন সিস্টেম ইনস্টল করতে হবে। ওগুলার একটা এক্ষেত্রে ওভারঅল, রুলস ফলো করতে হবে স্যার, মানে বাংলাদেশ ন্যাশনাল হ্যাঁ বিল্ডিং কোডিং এর যে রুলস আছে এটা ফলো করে। হ্যাঁ, ওগুলো ফলো করতে হবে। এখন বিল্ডিং এর ক্ষেত্রে ওগুলো ফলো করতে হবে ওইটা। আরেকটা আছে হচ্ছে ইএলভি। ইএলভি হচ্ছে যে কি, আমার ইলেকট্রিক লাইসেন্স বোর্ড থেকে আমরা যে সাবস্টেশনে ইনস্টল করছি ওইটাকে লাইন দেওয়ার আগে, যে ওই ইএলভির যে বড় বড় ইঞ্জিনিয়াররা আছে তারা একটা ভিজিট করে, যে আপনার কেবল, যে একটা ওদের রিকোয়ারমেন্ট আছে, যে এক্সএলপি কেবলটা, যে এসটিজি কেবলটা আছে, এই কেবলটা আপনার সাবস্টেশন অনুযায়ী হ্যাঁ ওরা একটা সাজেস্ট করে দেয়, অত কেবল লাগবে, অত দিচ্ছেন নাকি, বোরিং গুলো করছেন নাকি, হ্যাঁ, নিউট্রাল আমি বোরিং, বোরিং।
ইএলবির কথা বলছি না, ইএলবির কথা না, আমি বলতে চাচ্ছি যে আপনার আমাদের ধরেন পিডাব্লিউডি এর একটা ডিপার্টমেন্ট আছে, ওটা হচ্ছে যে হ্যাঁ, ইএম পিডব্লিউডি ওয়াশ। ডিপার্টমেন্ট। জি। হ্যাঁ, ইএম, ইএম ডিপার্টমেন্ট, ইলেকট্রিক্যাল এন্ড মেকানিক্যাল ডিপার্টমেন্ট। মেকানিক্যাল ওখানে ডিপার্টমেন্ট। আমাদের ধরেন আমি কিন্তু ডিজাইনের কাজ করি আর কি, তো এখন জি জি আমি জি জি। হায়ারেস এর জন্য ওই প্রসেসটা একটু কি, যে মানে ওইখানে আমাকে কিভাবে যেতে হয় বা কি আমি ধরেন। আমি আমি আপনার কোশ্চেনটা বুঝতে পারছি। আপনাকে আমি যেটা বললাম ফায়ার সেফটি প্ল্যান, আপনি যেহেতু বললেন যে আপনি ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল দুইটাই দেখেন, ওইটা হচ্ছে যে আপনার ফায়ার সেফটি প্ল্যান। আপনার ফায়ার সেফটি ফায়ারের প্ল্যান গুলো। ফায়ারেরটা তো এমনিতেই করতে হয়, এটা ধরেন ফায়ার ডিপার্টমেন্ট থেকে অনুমোদনটা নিতে হয়, ফায়ারের জন্য জি। একটা আলাদা একটা ড্রয়িং করতে হয়, ফায়ার হ্যাঁ সেফটি যেটা আর কি। হ্যাঁ হ্যাঁ কিন্তু হ্যাঁ। আমাদের ইলেকট্রিক্যালেরও একটা ডিপার্টমেন্ট, ইলেকট্রিক ইএম ডিপার্টমেন্ট, যেটা ওখানে আমাদের ইলেকট্রিক্যাল ড্রয়িংটাকেও অনুমোদন করে নিয়ে আসতে হবে, যাদের আইবির হ্যাঁ, মেম্বারশিপ আছে ওই ইলেকট্রিক্যাল, বুঝতে পারছি বুঝতে পারছি। ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে আমি যতটুকু জানি ওটার অনুমোদনটা হচ্ছে কি আপনি কোন ফ্লোরে কি লোডটা ইউজ করতেছেন, কেন ইউজ করতেছেন, তার পারপাসটা কি। কারণ আপনি একটা হেভি লোডটা দিতে পারেন না, কারণ এখানে তো ওই লোডটা নাও লাগতে পারে। তো ওই অনুযায়ী আপনি কিভাবে প্ল্যানিংটা সাজাইছেন, এইটার মনে একটা নেয়। আমি যতটুকু জানি চট্টগ্রাম একটা ওয়াসা বিল্ডিং হচ্ছে, ওইটা সম্পর্কে একটু আমি এটা শুনছিলাম। আর এইটার থেকে নেয়, কিন্তু আপনার আসলে অ্যাকচুয়াল যদি আমার ওই ডকুমেন্টটার নাম অথবা ওই ইয়েটা বলতে পারতেন তাহলে আমি বলতে পারতাম স্যার, যে উনি আপনি। বলতে চাচ্ছে যে আমরা যেমন একটা স্ট্রাকচার ডিজাইনের প্ল্যান পাস করার জন্য পৌরসভা জি। হতে পারে, রাজুক হতে পারে, বা সিটি কর্পোরেশন, যেখান থেকে হোক না কেন, প্ল্যান পাস করার জন্য আমরা যে একটা প্রক্রিয়া মানে অবলম্বন করি, সেই রাইট। ক্ষেত্রে ইলেকট্রিক্যালের প্ল্যানটা পাস করার জন্য যে প্রক্রিয়াটা আছে, এটা কি আপনার জানা আছে? এটা উনি জানতে চেয়েছেন, বা এটা না, এই কিভাবে? ইলেকট্রিক্যালের তো আসলে পাশের প্রক্রিয়াটা আপনার যেটা আমি বললাম, যে এই ইলেকট্রিক্যাল প্রক্রিয়াটা হচ্ছে কি, যে ওই যে যেটা আমি বললাম যে একটা সাবস্টেশনের সাইডটা হচ্ছে ওই ইএলভি যে লাইসেন্সটা আছে ওরা দেখে। এরপরে আপনি মনে করেন যে আপনার ওই যে যেটা ফায়ার সেফটি প্ল্যানে সাবস্টেশন লোকেশন এলপিএস ওইটা দেখে। আর যারা একদম নিজস্ব থাকে, যে আমার নিজস্ব টিম থেকে যে পিডাব্লিউডি, তাদের নিজস্ব টিম কাজ করতেছে এবং তারাই অ্যাপ্রুভ করবে, ওইটা দেখে হচ্ছে কি আপনি কতটুকু। যেমন আমরা বিভিন্ন ফ্যাক্টরিতে, মনে করেন একটা ফ্যাক্টরিতে আমি একটা জায়গায় একটা লাইট সাজেস্ট করলাম, সেই লাইটটা লাগাবে না, তাদের কথা হচ্ছে কি আমার এটা কেন এখানে দিছেন, কি দরকার, কি আসে বিষয়। তো আমি যতটুকু বুঝতেছি আপনি মনে হয় ওইটা যদি কোশ্চেন হয়ে থাকে তাহলে হচ্ছে কি আপনার ওই যে যেই ফিকচার গুলো আপনি ইউজ করতেছেন, যে লেআউটটা আপনি ডিজাইন করছেন, এগুলো আপনি কি জন্য দিছেন অ্যাকচুয়াল একটা আপনার কারণ মানে প্রেজেন্ট করতে হবে, এরপর আপনি ওই জিনিসটা করাইতে পারবেন। না ভাইয়া, মানে বিষয়টা বলতে চাচ্ছি যেটা, সেটা হচ্ছে যে ধরেন হায়ারেস্ট ভবনগুলো যেগুলো আছে বুঝছেন, তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেগুলোর জন্য আমার আইবি মেম্বারশিপ আছে আছে আর কি। তো আমার থেকে ওই ডিপার্টমেন্টের লোকজন ড্রয়িং গুলা করায় নেয়, কিন্তু ওরা বারবার জিনিসটাকে বারবার রিপিট দিয়ে এডিট করায়। তো আমি জানতে চাচ্ছি যে কোন স্ট্যান্ডার্ড, আমি তো বিএনবিসি রুলস অনুসারেই করি, তো সেক্ষেত্রে আপনার ওরা বারবার জিনিসটাকে বিএনবিসি স্ট্যান্ডার্ডই করে, কিন্তু বারবার চেঞ্জ বলতে হ্যাঁ কি এইটা হইতে পারে, এইরকম হইতে পারে যে আপনার ওই যে এটা কি বলে, ওদের যে কোয়ান্টিটিটা আছে, ঠিক আছে, ওদের যেটা বাজেট আছে, বাজেট থেকে হয়তো কোয়ান্টিটি যেটা মনে হয় বেশি, এই কারণে তারা বারে বারে কম বেশ করে বারে বারে দেখে, এরকম কিছু একটা হইতে পারে। হ্যাঁ, আমি এই জিনিসটা জানতে চাইছিলাম আর কি ওদের কাছে, ওরা এক্সাক্ট এটার কোনো আনসার দিতে পারে না। তো যার জন্য আমার জন্য এই কাজগুলো একটু হেচিং হয়ে যায়। ধরেন একটা ভবনের কাজ আমি ধরেন 10 দিন যাবত করলাম, কিন্তু বাট দেখা গেল যে ওরা এটাকে আবার এডিট করতে বলে, তো সেক্ষেত্রে আমার এডিট অনেক এডিট দিন। কি করতে বলে একটু আমার বলেন তো, এডিটটা কি করতে বলে, মানে কি এডিট করতে বলে ধরেন যে কি। ধরেন আমাকে কাস্টমাইজ এই আবার আবার এই নিজের মতো কাজটা করে। করতে হয়, সেটা হচ্ছে যে আপনার পাওয়ার পয়েন্টটা বাড়াইতে হয়, কোথাও 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 আহ, এই এই আপনার রুমের পজিশন গুলো চেঞ্জ করতে হয় অনেক ক্ষেত্রে। তো সেই জিনিসগুলা ওদের কাছে জানতে চাই, কিন্তু ওরা এমনকি আপনার এই যে সাবস্টেশন রুমটা যেটা, ওটারও একদম বিএনবিসি রুল অনুসারে করা হয় আর কি, যে হ্যাঁ 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 টাইলস হ্যাঁ। গুলা। তাহলে আপনার কাছে একটা জানতে চাচ্ছিলাম, মানে আপনি বিএনবিসি রুলস অনুযায়ী ডিজাইন সাবমিট করার পরে ওনারা ওনাদের ইচ্ছা মতো আবার কাস্টমাইজ করে, এক্ষেত্রে আপনার হেজিটেশন হচ্ছে, কারণ আপনাকে একটা করা হ্যাঁ কাজ আবার নতুন করে করতে হচ্ছে। তো এই ক্ষেত্রে হ্যাঁ আপনি এই হ্যাঁ চাচ্ছেন যে, যেমন এই আমরা এই- একটা ফ্লোর প্ল্যান পাস করার জন্য যেটা করি, যে একটা স্ট্যান্ডার্ড আছে, এটা ফলো করার পরে আমরা পাস করে নিলে ওইটার উপর আর কোনো হস্তক্ষেপ চলবে না, ওটা মানে গ্রান্টেড হয়ে গেল। তো এইরকম হ্যাঁ ইলেকট্রিক্যাল, যতটুকু বুঝতে পারলাম স্যারের থেকে, যে ইলেকট্রিক্যালকে মানে স্ট্যান্ডার্ডই, যে আমরা স্ট্যান্ডার্ডটি ফলো করার জন্য যে কোনো একটা বোর্ড আছে যেখান থেকে আমাদেরকে এটা পাস দিবে, এরকম মনে হয় নাই। আমি যদি ভুল না বুঝে থাকি তাহলে এরকম কিছুই স্যার বুঝিয়েছেন আমাদেরকে। না, এরকম নাই বলতে আমি তো শুরুতে একটা কথা বললাম, যেমন আমাদের ইলেকট্রিক্যাল পার্ট গুলা বিদ্যুৎ ও খনিজ কিছুটা মন্ত্রণালয় যেটা আছে কিছুটা স্যার, আমাদের যেখান থেকে হ্যাঁ
ওই যে এবিসি লাইসেন্স দেয় সম্ভবত এই ডিপার্টমেন্ট থেকে দেখতে পারে ইলেকট্রিক্যালের যে ব্যাপারটা যেটা ওগুলো বললেন। ইএলবির পার্টটা ওনারাই দেখে। তো আমি তো বললাম যে আপনার ইএলবি তে দেখে একটা, যে ইলেকট্রিক্যাল অডিটের পারপাসটা উনি যেটা মানে আরেকটা দেখা হচ্ছে কি ফায়ার সেফটি প্ল্যানে সাবস্টেশন জি স্যার, এলপিএস ঠিক আছে। মানে ইএলবি বলতে গেলে এটা আমি কিন্তু শর্ট ফর্ম বলছিলাম, তো আমি বুঝতে পারিনি ইলেকট্রিক্যাল লাইসেন্সিং বোর্ড যেটা বলছি। হ্যাঁ 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 ওইটাই। জি, বুঝতে ওটা পেরেছি তো স্যার। সাবস্টেশনের জন্য আমাদের ওটা তো আপনার কানেকশনের জন্য ওটা সেন্টার লাগে আর কি, যে হ্যাঁ সবকিছু হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। আমার ওই যে এবিসি লাইসেন্সও আছে আমার, তো কিন্তু ওই ওই আইডিয়াটাও আমার আছে, কিন্তু আপনার ওরা বারবার জিনিসটা একটু চায় আর কি। এখন মানে আপনার মাধ্যমে সেটা হয়তো এটা দেখি, এটা আমি আপনার সাথে দরকার হলে পরে কথা বলবো, কারণ আমি এই কোশ্চেনটা কিছুটা ক্লিয়ার আবার কিছুটা ক্লিয়ার না। ওইটা আসলে কি চাচ্ছে কি রিকোয়ারমেন্ট ওইটা অনুসারে কথাটা বুঝতে পারলে অনেক সময় অনেক কিছু ইজি হয়ে যায়। ঠিক আছে, এই বিষয়ে আমি আপনার সাথে আপনার দেখি কাছে পরে কথা বলবো। আচ্ছা, আপনার আর কারো কোনো কাছে কোশ্চেন? বিষয়টা বলার কারণ হচ্ছে যে আপনি তো ধরেন যেহেতু একটা প্ল্যাটফর্মে আছেন, জি নিশ্চয়ই অনেকজনের সাথে ইনভলভমেন্ট আছে। তো জি জি এই জি। বিষয়টা নিয়ে মনে হয় আমাদের একটু কাজ করা উচিত আর কি, কারণ আমাদেরকে আসলে না, হ্যাচিং করতে আমি হয় তো আর কি। বললাম ভাই, যেমন যেমন এই বিষয়টা বলতে কি আমরা যখন ফ্যাক্টরিতে কোনো একটা ডিজাইন সাবমিট করি, তো ওরা প্রথমে বলে কি যে তুমি তোমার মতো করে আসে সাবমিট করো, তো আমরা আমাদের মতো করে একটা স্ট্যান্ডার্ড ভাবে সাবমিট করে দিই। তো সে পরে কি বলে, আমার এই জায়গাটা লাগবে, তো এই জায়গাটা লাগার জন্য তুমি আমার পাশও করাইতে হবে, এই জায়গাটাও ছাড়তে হবে। তারপর আবার বলে যে আমার লাইটটা তুমি এই জায়গায় এইখানে কেন দিছো, এটা এইভাবে সরাও, এইখানে এইভাবে কেবল কম লাগবে, ওইটা এইভাবে লাগবে, আমার কেবল ট্রেটা এইভাবে দাও, কেবল ট্রেটা আবার একটু উপর উঠা দাও, একটু নিচে উঠা দাও। তো এই চেঞ্জের যে বিষয়টা আছে এটা ভাই থাকবেই। এইটার জন্য আমরা আসলে ক্যাডে ডিজাইন করি, ক্যাডের কাজগুলো করি। তো এখন কাস্টমার। হ্যাঁ, তো ওনারা আপনার আপনার সাথে যেটা হচ্ছে, ওনারা যেটা করতে চাচ্ছে যে আমি যেটা বুঝতেছি ওনাদের বাজেটের সাথে একটা কিছু ম্যাচিং করতে চাচ্ছে। এগুলোর অনেকগুলা কাজ টেন্ডারেও হয়, ঠিক আছে, আপনার পিডাব্লিউডির। আবার অনেকগুলোর কাজ ওদের একটা নির্দিষ্ট বাজেট, আগে যে বিওকিও করছিল যে কোনো একজন এগুলো নিয়ে কাজ করছিল ওই অনুযায়ী হয়, হয়তো ওইটা মিলাচ্ছে। আবার অনেক সময় এটাও হয়, রুমের লেআউট চেঞ্জ হয়। তো ওরা চিন্তা করে যে ওদের প্ল্যানিংটা চেঞ্জ করে, ওদের স্যার বলে যে আমাদের লাইট মাথা বরাবর প্রথমে ছিল যে চোখ বরাবর, পরে বলে যে না, আমার মাথার পিছনে দিতে হবে। তো এগুলো অনেক বিষয় আসে আছে। তো এটা আমি আসলে দেখি, আমি আপনার সাথে যদি সুযোগ হয় এটা নিয়ে একটু আলোচনা করব, আলোচনা করলে আসলে আমারও ক্লিয়ার হবে, কারণ আসলে এই প্রবলেম গুলো আসলেই ধরেন যে আমিও কয়েকজনের সাথে ডিসকাস করলে আমিও যেমন এটাই তো যে স্কিল আমার নিজেরও ডেভেলপ হইলো, আপনারও হয়তো বা এই জিনিসটার সমাধান পাইলেন। জি স্যার। জি ভাই, থ্যাংক ইউ। আর আপনার সাথে কিভাবে কন্ট্যাক্ট করতে পারি যদি আপনি কাইন্ডলি একটু আমাদের অফিসে যোগাযোগ করিয়েন। আচ্ছা, আপনার নাম বললে ওরা নিশ্চয়ই মনে হয় আপনার সাথে কন্ট্যাক্ট হ্যাঁ করতে হ্যাঁ দিবে। হ্যাঁ 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 আর হ্যাঁ হ্যাঁ। ভাইয়ের স্ক্রিনে মনে হয় নাম্বারও দেওয়া আছে। ওটা তো মনে হয় অফিসিয়াল নাম্বার না? না, ওগুলো সব অফিসিয়াল। আচ্ছা, নেক্সট কোশ্চেন। আচ্ছা, এখানে আমি দেখতেছি কি ওই চ্যাট বক্সে লেখা আছে যে প্লিজ স্যার, এনওয়াই বলতে কি বোঝায়? এনওয়াই হচ্ছে একটা কেবল টাইপ, বিওয়াই কেবল টাইপ, এনওয়াই হচ্ছে কেবল টাইপ। তো বাংলাদেশ হচ্ছে দুই টাইপের কেবলই আছে, বিওয়াইএ এনওয়াইএ, এইটাই। এটা হচ্ছে কেবল টাইপ আর কিছুই না। প্লিজ ডিসকাস এলপিএস ড্রয়িং। আসলে এলপিএস ড্রয়িং এর হিউজ ক্যালকুলেশন আছে, অনেক নিয়ম কানুন আছে, অনেক কিছু আছে। আগে ভাই ক্যাডের যে ডিজাইনটা ওই জিনিসটা একটু আয়ত্ত করেন, এরপরে ওই মানে ওই বিষয়গুলো ওগুলা কিন্তু পুরো একটা আলাদা ক্লাস। যেটা এলপিএস এর আপনি যদি বলেন যে ওই যে অ্যাটমেন্ট টু অ্যাটমেন্ট ডিস্টেন্স, ডাউন কাউন্ট টু ডাউন ডিস্টেন্স, রোলিং স্পেয়ার মেথড, আপনার পিচ ক্যালকুলেশন আছে, এরপরে ওই যে পিটের লোকেশন গুলো আছে, এগুলো সবগুলা, এই যে কপারের বাসবার গুলা সাইজ আছে, স্ট্রিপ মানে ইয়া হইলে স্টিপ কপার হলে একরকম সাইজ, কেবল কপার হলে একরকম সাইজ, বোরিং এর সময় হলে একরকম, অ্যালুমিনিয়াম হলে একরকম সাইজ। এগুলো ভাই হিউজ জিনিস, মানে এগুলো আসলে ডিসকাস করে শেষ করা যাবে না এখন। আচ্ছা, এখন কি ভাই আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমার একটা কোশ্চেন ছিল, মানে জি আজকে ভাই। যেটা আমরা এই জায়গায় সমবেত হয়েছে আমরা দেখেছিলাম যে 30 দিনের একটা ফ্রি কোর্স যেটা, এইটা আজকে থেকে কি স্টার্ট হলো? মানে নেক্সট যে 30 দিনের? জি। আচ্ছা, এটা আপনি একটু অফিসে কথা বলেন, ওইটা আমি আসলে জানি না। না ভাই, এটা আমাদের 30 দিনের কোর্স না, এটা জাস্ট ওয়ান ডে একটি সেমিনার ছিল, ফ্রি সেমিনার। ও, সেমিনারটা শুধু ফ্রি ছিল বাট কোর্সটা আমাদেরকে পেইড নিতে হবে? জি জি জি, আপনি কোর্স নিলে পে কোর্সটা নিতে হবে, মানে ভাইয়া এখানে সম্পূর্ণ সেমিনার বেসিক বলতে থেকে কি আমরা অ্যাডভান্স জাস্ট, শিখতে হলে। একটা বেসিক কনসেপ্টের উপরে যে আমাদের এই ক্যাটটার কতটুকু গুরুত্ব, আমাদের বেসিক ফিল্ডে কতটুকু লাগতেছে, কি কি মানে কি আমরা কি করতে কারণ বা পারতেছি, কি কি ক্যাডের যে আইকন গুলো আছে এগুলো একটা পরিচিতি দিছি। আপনি যখন একটা ডিটেলস আরো ব্রিফলি জানতে চাইবেন, যেমন এই যে এই 1-2 ঘন্টার ভিতরে আসলে এত কিছু হয় না, তো ব্রিফ ডিটেলস জানতে চাইবেন তখন আসলে ওই কোর্সেরই আপনার যাইতে হবে। আচ্ছা, আমি যতটুকু ভেবেছিলাম যে কোর্সটা সম্ভবত ফ্রি পাবো, কিন্তু আমি জানতাম না ওয়েবিনারটা ফ্রি।
আমি আচ্ছা রেজিস্ট্রেশন আচ্ছা। করেছিলাম, এই জন্য লিঙ্কটা হয়তো বা পেয়েছি। ধন্যবাদ জি স্যার, জি আপনার জি। কাছে অনেক কিছু আজকে জানা হলো। খুবই ইয়েস ভালো ভাই, লাগলো। থ্যাংক ইউ। চমৎকার কিছু মানুষের সাথে পরিচিত হইলো, যদিও দেখা হবে কিনা তার কারোর সাথে বা যোগাযোগ হবে না। ইনশাল্লাহ, যেহেতু সবাই একই লাইনের মানুষ, কোন সময় পৃথিবীও গোল, ঘুরতে ঘুরতে দেখা হয়ে যাবে। সমস্যা নাই। কারো কোনো কোশ্চেন কি আর আছে? ধন্যবাদ স্যার। ওকে, হয়তো বা সেমিনার শেষের দিকে অনেকের কোশ্চেন ছিল, অনেকে কোশ্চেন করছেন। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের তার মূল্যবান সময় এতক্ষণ আমাদের দেওয়ার জন্য। এবং লম্বা একটি সেমিনার হয়েছে, হ্যাঁ, এবং সম্পূর্ণ সেমিনারে সবাইকে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এটা আমাদের আজকের একটি বেসিক যেহেতু একটা পার্ট ছিল, জাস্ট একটু ধারণা দেওয়ার জন্য অটোক্যাডের উপরে। তো এটার আমাদের পেইড কোর্স আছে, এবং পেইড কোর্স আমাদের সাব্বির রহমান স্যার নেবেন। তো আপনারা যদি পেইড কোর্স গুলো করতে আগ্রহী হন, অবশ্যই আপনারা ইনবক্সে নাম্বার দিয়ে রাখতে পারেন, আমরা অফিস থেকে আপনার সঙ্গে আগামীকালকে যোগাযোগ করব। আপনারা যারা পেইড কোর্স করতে আগ্রহী অটোক্যাডের উপরে এবং 2D 3D ডিজাইন সহ সম্পূর্ণটাই শেখানো হবে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। তো আজকে জাস্ট একটা উপর উপর ধারণা দেওয়া হয়েছে, বাট কোর্সের ক্ষেত্রে আপনার একদম ইনস্টল প্রসেস থেকে শুরু করে একদম 3D পর্যন্ত আপনার শেখানো হবে। তো যারা কোর্স করতে আগ্রহী এবং কোর্সের বিষয়ে যারা বিস্তারিত জানতে চান, তারা অবশ্যই চ্যাট বক্সে আপনাদের নাম্বারটা লিখবেন।